হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে সবার? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো আজকে আমাদের অ্যালগরিদম সাবজেক্টটা আছে। আমরা অলরেডি ইউনিট 1টা কভার করে এসছি। তো ইউনিট 2তে আমাদের অ্যালগরিদমের যে টপিকটা আছে দ্যাট ইজ দ্য সর্টিং অ্যান্ড সার্চিং। তো সর্টিং সার্চিং কনসেপ্টে যাওয়ার আগে আমাদের সর্টিং সার্চিং করতে গেলে যে কনসেপ্টটা দরকার সবথেকে বেশি জানা, সেই কনসেপ্টটা হচ্ছে সি এর একটা কনসেপ্ট যেটা হচ্ছে অ্যারে। সো অ্যারে কনসেপ্টটা আমাদের জানা দরকার সর্টিং সার্চিং বোঝার জন্য। তো আমরা সর্টিং সার্চিং এ যাওয়ার আগে যদি আমরা অ্যারে না পড়ি তাহলে কিন্তু এই কনসেপ্টটা বুঝতে আমাদের একটু সমস্যা হবে। তো তার জন্য আজকে আমি অ্যালগরিদমের সাবজেক্টের মধ্যে আমরা অ্যারের কনসেপ্টটাকে আমরা একটু দেখব, যেটুকু কনসেপ্ট আমাদের দরকার সর্টিং সার্চিং বোঝার জন্য, সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা দেখব। ওকে। তো এটা দেখলে কি হবে, আমাদের সিতে আমাদের অ্যারেতে আসতে এখনো অনেকটা সময় লাগবে, কারণ আমরা আস্তে আস্তে কনসেপ্টগুলো আমরা দেখছি, ডিটেলসে বোঝার চেষ্টা করছি, দেন নেক্সট কনসেপ্টে আসছি। তো সেই কারণের জন্য আমরা সি এর অ্যারে ইন সি বা অ্যারে কনসেপ্টটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, যাতে কিনা আমাদের সর্টিং সার্চিং বুঝতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? সো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যারে ইন সি, মানে সি এর অ্যারেটা অ্যাকচুয়ালি সি এর কনসেপ্ট, ডেটা স্ট্রাকচারও অ্যারেটা ব্যবহার করা হয়, কারণ অ্যারে ইটসেলফ একটা ডেটা স্ট্রাকচার। আর আমরা অ্যারে দিয়ে আমরা সর্টিং সার্চিং এর কনসেপ্টগুলোকে আমরা বেসিক্যালি আমরা বুঝতে পারি, কারণ আমাকে ডেটাগুলোকে স্টোর করতে হয় অ্যারের মধ্যে। তারপরে আমরা সর্টিং বা সার্চিং ডিফারেন্ট অপারেশনস আমরা পারফর্ম করতে পারি। আমরা সবাই জানি যে সর্টিং অ্যান্ড সার্চিং হচ্ছে আমাদের দুটো অপারেশনস, তাই না? ডেটা স্ট্রাকচারের অপারেশনস হচ্ছে সর্টিং অ্যান্ড সার্চিং। সো যাই হোক, তো আমরা শুরু করব অ্যারে দিয়ে, কারণ আমরা কেন অ্যারেটা পড়ছি সবাই নিশ্চয়ই সেটা ক্লিয়ার হয়েছে যে আমরা কেন অ্যারেটা পড়ছি এখানে, যে আমরা অ্যালগোর ক্লাসে কেন আমরা অ্যারে পড়ছি। এটা পড়লে আমাদের অ্যালগোতে যেমন কাজে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাদের সি এর অ্যারের কনসেপ্টটাও কিন্তু কিছুটা হলেও ক্লিয়ার হবে। যদিও অ্যারে শেখার জন্য আরো অনেক কিছু দরকার, তো সেটা আমরা না জেনেই আমরা ডিরেক্ট অ্যারেতে আসবো। আমাদের অ্যারে শিখতে গেলে আমাদের লুপের কনসেপ্ট জানতে হয় আগে, লুপ জানতে হয়, ইফ এলস স্টেটমেন্টের কনসেপ্ট জানতে হয়। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমরা অ্যারে পড়তে পড়তেই আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? যদি আমরা এখনো সিতে লুপ পড়িনি, আমরা এখনো সিতে ইফ এলস স্টেটমেন্টে আমরা এখনো আসিনি, সো আমরা অ্যারে কনসেপ্টটা দেখবো আমরা আমাদের অ্যালগো বোঝার জন্য। তো তোমাদের কলেজে সবার অ্যারে হয়ে গেছে? সিতে অ্যারে কমপ্লিট হয়েছে না হয়নি এখনো? সবার কলেজে অ্যারে? স্যার, সিতে অ্যারে হয়নি, কিন্তু ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদমে হয়ে গেছে। হুম। এটাই সব থেকে একটা বড় প্রবলেম সাবজেক্টের, যেরকম চয়েস, মানে কাউন্সিল যেরকম সাবজেক্ট চুজ করেছে, সত্যি ডিফিকাল্ট। মানে একটা থার্ড সেমিস্টারের স্টুডেন্টের পক্ষে একই সেমিস্টারে অ্যালগো, ডেটা স্ট্রাকচার, সি, পাইথন একসাথে দেওয়াটা কিন্তু, মানে দেওয়াটা যায় কিন্তু সেটা বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, বা যারা পড়ায় বা যারা দেখায় তাদের ক্ষেত্রেও ডিফিকাল্ট হয় বিষয়টা। যাই হোক, তো আমাদের আছে যখন পড়তে হবে, এখন ভেবে লাভ নেই কি কেন দিয়েছে বা কেন আছে, সেটা পরে আমরা ভাববো। চলো। এই কনসেপ্টটা আমাদের সব দিক থেকেই কাজে লাগবে। এটা আমরা ফালতু কনসেপ্টটা পড়ছি না, এটা আমাদের সিতেও কাজে লাগবে, আমাদের ডেটা স্ট্রাকচারও কাজে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যালগোরিদমে সর্টিং সার্চিং করতেও আমাদের কাজে লাগবে। তো আমরা এখানে অ্যারে পড়তে গিয়ে আমাদের যখন যে কনসেপ্টটা দরকার সেই কনসেপ্টটা আমরা একটু বেসিক আইডিয়াটুকু আমরা দেখে নেবো, মানে অ্যারে বোঝার জন্য যেটুকু আমাদের দরকার। যেমন ধরুন আমাদের হয়তো ইফ এল স্টেটমেন্টের কনসেপ্ট দরকার, তো আমরা ইফ এল স্টেটমেন্টটাকে পাশে একটু দেখে নেবো সেই সময় যখন আসবে কনসেপ্টটা। আমার ধরুন হয়তো ফল লুপের কনসেপ্ট দরকার, তখন ফল লুপটা আমরা একটু বুঝে নেবো সেই সঙ্গে সঙ্গে। যদি আমরা সিতে আমরা ইফ এলস ফল লুপ আমরা ডিটেলসে পড়বো, আমরা সিতে আমরা আবার অ্যারে পড়বো। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এখন অ্যারেটাকে একটু দেখি। এখনো জয়েন করছে। আমি 10 মিনিট তো জয়েনিং এর জন্য আমি 10 মিনিট গ্রেস টাইম দিই, তারপরে স্টার্ট করি অ্যাকচুয়ালি। তো সবাই
সবাই একটু 10 মিনিটের মধ্যে জয়েন করার চেষ্টা করবে, কারণ ক্লাস স্টার্ট হয়ে গেলে জয়েন করানো আমাকে আবার ট্যাব চেঞ্জ করে আসাটা খুব ডিফিকাল্ট। ওকে। সরি স্যার, অ্যাকচুয়ালি মেসেজটা দেখতে পেয়েছিলাম তাই আমার হ্যাঁ, চেঞ্জ হয়ে সেটাই, মানে আমাকে বারবার ওই ট্যাবগুলোকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, কারণ আমি যে হোয়াইট বোর্ডটাতে পড়াই সেখান থেকে আমাকে ট্যাব চেঞ্জ করে আবার ওখানে ঢুকতে হয়, ওই জন্য আমি 10 মিনিট টাইম দিই গ্রেস পিরিয়ড। ওকে, যাই হোক, তো আমরা শুরু করছি অ্যারের কনসেপ্ট। চলো, ফার্স্ট আমরা চলে আসবো অ্যারের ইন্ট্রোডাকশন। খুব ভালো করে বুঝবে কিন্তু অ্যারেটা, কারণ ডেটা স্ট্রাকচার কিন্তু অ্যারে দিয়ে শুরু হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যারে ইন সি। এই অ্যারে কনসেপ্ট শুধুমাত্র সিতে নেই, এই অ্যারে কনসেপ্ট আমাদের পাইথনে আছে, আমাদের জাভাতে আছে, ওকে, আমাদের সি প্লাস প্লাসে আছে। তুমি যাই ল্যাঙ্গুয়েজ পড়তে যাও না কেন, তোমার কিন্তু অ্যারে তোমার কনসেপ্ট থাকবে। ওকে, ডিফারেন্ট কনসেপ্টটা সেম, কিন্তু লজিকটা তোমার সিনট্যাক্সটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। ওকে, যাই হোক, তো আমরা সিতে আমরা নর্মালি যে টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করি দ্যাট ইজ কল অর্ডিনারি ভেরিয়েবল। সিতে আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করি দ্যাট ইজ কল অর্ডিনারি ভেরিয়েবল। ওকে, মানে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা ডিফারেন্ট টাইপ ইউজ করি, দ্যাট ইজ কল ডেটা টাইপ। আমরা সবাই জানি সেটা। আমি হয়তো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ইন্টিজার এ, আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ফ্লোট বি, দ্যাট ইজ কল অর্ডিনারি ভেরিয়েবল। বা আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার হয়তো এক্স, দ্যাট ইজ কল অর্ডিনারি ভেরিয়েবল। আমরা এই ভেরিয়েবলগুলোর মধ্যে অ্যাট এ টাইম একটা ভ্যালুকেই আমরা রাখতে পারবো, কিন্তু ভেরিয়েবল তার ভ্যালু চেঞ্জ হতে পারে ডিউরিং এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম। আমি তখনই এর মধ্যে 5 রাখছি, তারপরেই হয়তো আমি এর মধ্যে 6 রাখতে পারি, তাহলে আমার কিন্তু লাস্ট যে ভ্যালুটা আমি স্টোর করেছি আমার ভেরিয়েবলটার মধ্যে, আমার কিন্তু সেই ভ্যালুটাই কিন্তু স্টোর থাকবে। ওকে, সো তার যার ভ্যালু চেঞ্জ হতে পারে দ্যাট ইজ কল ভেরিয়েবল বা অর্ডিনারি ভেরিয়েবল। আমরা কিন্তু যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করি দ্যাট ইজ কল অর্ডিনারি ভেরিয়েবল। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাট এ টাইম কোনো সিঙ্গেল ভ্যালুকে রাখতে পারি। সিঙ্গেল ভ্যালু আমি এর মধ্যে রাখছি 500, একটা সিঙ্গেল ভ্যালু, তারপরেই রাখছি হয়তো 100, একটা সিঙ্গেল ভ্যালু। ওকে, আমি কিন্তু সিঙ্গেল ভ্যালুকে রাখতে পারি। আমি কোনো সময় এর মধ্যে দুটো ভ্যালুকে রাখতে পারবো না। আমি 5 আর 6 কি একসঙ্গে রাখতে পারবো এর মধ্যে? নিশ্চয়ই না, রাখতে পারবো না। আমাকে আইদার 5 রাখতে হবে কিংবা আমাকে 6 রাখতে হবে। ওকে, সো দ্যাট ইজ কল অর্ডিনারি ভেরিয়েবল। এবার ধরে নাও আমার রিকোয়ারমেন্টটা এরকম দরকার পড়ছে যে আমাকে একসাথে একটা প্রোগ্রামের মধ্যে আমাকে ধরে নাও হয়তো 10টা নাম্বারকে নিয়ে কাজ করতে হবে বা 10টা ভ্যালুকে নিয়ে কাজ করতে হবে। সেই 10টা নাম্বার আমার হতে পারে ইন্টিজার টাইপের, 10টা নাম্বার হতে পারে ফ্লোটিং পয়েন্ট টাইপের, বা 10টা নাম্বার হতে পারে আমার কোনো ক্যারেক্টার টাইপের। আমার ক্যারেক্টার ক্ষেত্রে তো নাম্বার বলবো না, 10টা ক্যারেক্টার হতে পারে। ওকে, সো যদি একটা প্রোগ্রামের মধ্যে আমাকে মাল্টিপল ভ্যালুকে নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, তখন এই মাল্টিপল ভ্যালুকে স্টোর করতে আমার তো মাল্টিপল ভেরিয়েবল দরকার। 10টা নাম্বারকে স্টোর করতে আমার 10টা ভেরিয়েবল দরকার। বা যে প্রোগ্রামে হয়তো আমি 100টা নাম্বারকে হয়তো আমরা শর্টিং করব, বা 100টা নাম্বারের থেকে আমরা কোনো একটা পার্টিকুলার নাম্বারকে হয়তো আমরা সার্চিং করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে মাল্টিপল ভেরিয়েবল আমাকে মেনটেন করতে হবে সেই প্রোগ্রামে। ওকে, তাহলে এটা কিন্তু একটা মানে একটা ডিফিকাল্ট একটা টাস্ক, যে আমি কত ভেরিয়েবলের নাম মনে রাখবো, যে আমার 100টা ভ্যালুকে স্টোর করতে আমার 100টা ভেরিয়েবল লাগবে, এটা তো পসিবল নয়। তো তার জন্য চিন্তা ভাবনা করা হলো যে এমন কি কোনো প্রসিডিওর আছে বা এমন কি কোনো কনসেপ্ট আছে সিতে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেখানে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা যত খুশি নাম্বারকে স্টোর করতে পারি। সেটা অবশ্যই যেন ইনফাইনাইট যেন না হয়। আমি 100টা 500টা 1000 2000 যত খুশি নাম্বারকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে পারবো। তাহলে মাল্টিপল ভ্যালুকে আমাকে এখন স্টোর করার দরকার পড়ছে কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে। আর একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালুকে স্টোর করার জন্য যে প্রসেসটা বা যে কনসেপ্টটা আমরা ব্যবহার করি সেই কনসেপ্টটার নামই হচ্ছে অ্যারে। তাহলে আমরা বলতে পারি যে অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ সিমিলার টাইপ অফ এলিমেন্ট। আমি অনেকগুলো সিমিলার টাইপের এলিমেন্টকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি, বা মাল্টিপল ভ্যালুকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। তাহলে এক কথায় মানে বলা যেতে পারে যে অ্যারেও কিন্তু একটা ভেরিয়েবল। এবি এক্স যেমন ভেরিয়েবল, আমার কিন্তু অ্যারেও কিন্তু একটা ভেরিয়েবল। অ্যারে ইজ নাথিং বাট এ ভেরিয়েবল। কিন্তু অ্যারে ভেরিয়েবলের মধ্যে আমরা সিমিলার টাইপের
মাল্টিপল নাম্বারকে স্টোর করতে পারবো বা মাল্টিপল ভ্যালুকে স্টোর করতে পারবো। কেন বলছি সিমিলার টাইপ? না, যদি আমি একটা ইন্টিজার অ্যারেকে ডিক্লেয়ার করি, আমার কিন্তু সেই অ্যারে ভেরিয়েবলটার মধ্যে আমাকে যা কিছু নাম্বার রাখতে হবে সবটাই কিন্তু হবে ইন্টিজার, সবগুলোই হবে ইন্টিজার। আমি একটা ইন্টিজার অ্যারের মধ্যে আমি কিন্তু 5টা ইন্টিজার 5টা ফ্লোট রাখতে পারবো না, মিক্সচার করে কিন্তু রাখতে পারবো না। আমাকে যা রাখতে হবে এক রকমের বা সিমিলার টাইপ বা সেম টাইপ। তার জন্য বলা হয় যে অ্যারে ইজ আ কালেকশন অফ সিমিলার টাইপ অফ এলিমেন্ট। এক কথায় বলতে গেলে অ্যারে ইজ আ কালেকশন অফ সিমিলার টাইপ অফ এলিমেন্ট বা হোমোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট। ওকে, সিমিলার টাইপ অফ এলিমেন্ট বা হোমোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট। হোমোজিনিয়াস মানে হচ্ছে সিমিলার টাইপ, আর হেটেরোজিনিয়াস মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ। ওকে, তাহলে আমরা হোমোজিনিয়াস টাইপ অফ এলিমেন্টকে সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করার জন্য আমরা যে ভেরিয়েবল ব্যবহার করি সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে অ্যারে ভেরিয়েবল। ওকে, সো দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যারে, যে কেন অ্যারের কনসেপ্টটা কেন আসলো। তাহলে এখন যদি আমরা অ্যারে ব্যবহার করতে পারি তাহলে আমাকে আর মাল্টিপল ভেরিয়েবলকে মেনটেন করতে হবে না একটা প্রোগ্রামের মধ্যে। আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমি 50টা 100টা নাম্বারকে রাখতে পারবো সিমিলার টাইপের, আর সেই একটা ভেরিয়েবলকে দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাকে মাল্টিপল ভেরিয়েবলকে আমাকে অপারেট করতে হবে না, আমাকে মেনটেন করতে হবে না। এটা কিন্তু আমাদের একটা সুবিধা অ্যারে ব্যবহার করে কোনো প্রোগ্রামিং করার ক্ষেত্রে বা অ্যারে ইউজ করে কোনো পার্টিকুলার টাস্ককে সলভ করার ক্ষেত্রে। এবার জানতে হবে আমাদেরকে যে একটা অ্যারেকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, একটা অ্যারেকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব, মানে তার মধ্যে কি করে ভ্যালু স্টোর করব অ্যাকচুয়ালি। আবার আমাকে জানতে হবে যে একটা অ্যারের মধ্যে আমরা কি করে ইউজারের থেকে ইনপুট নিতে পারি, আবার অ্যারে অফ নাম্বার গুলোকে আমি কিভাবে ডিসপ্লে করতে পারি। তাহলে এই চারটে জিনিস আমাদেরকে প্রথমে জানতে হবে, যে একটা অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করা হয়, একটা অ্যারেকে কিভাবে ইনিশিয়ালাইজ করা হয়, একটা অ্যারেকে কিভাবে অ্যারের নাম্বারগুলোকে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়, আর আমাকে জানতে হবে যে একটা অ্যারেকে আমরা কিভাবে ডিসপ্লে করব। তাহলে এই চারটে কনসেপ্ট আমরা প্রথমে একটু দেখে নিই। এই চারটে কনসেপ্ট দেখে নেওয়ার পর আমরা অ্যারে দিয়ে ডিফারেন্ট প্রবলেম সলভিং এর দিকে আমরা যাব। ওকে, তো ফার্স্ট আমরা চলে আসি যে হাউ টু ডিক্লেয়ার অ্যান অ্যারে। একটা অ্যারেকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, দ্যাট ইজ আ ডিক্লারেশন অফ অ্যান অ্যারে। ডিক্লারেশন অফ অ্যান অ্যারে, আমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য আমাকে যে সিনট্যাক্সটা ফলো করতে হয় বা যে রুলসটা ফলো করতে হয়, সেই রুলসটা হচ্ছে ফার্স্ট আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন টাইপের অ্যারেকে নিয়ে কাজ করব, আমার অ্যারেটা কোন টাইপের হবে। তার জন্য কিন্তু ফার্স্ট আমাকে মেনশন করতে হয় টাইপ অফ দ্য অ্যারে, দ্যাট ইজ কল্ড ডেটা টাইপ। দেন আমাকে একটা স্পেস দিতে হবে, ব্ল্যাঙ্ক স্পেস। ব্ল্যাঙ্ক স্পেস দেওয়ার পর আমাকে এবার অ্যারে ভেরিয়েবলটার নাম লিখতে হবে একটা, যেমন করে আমরা ভেরিয়েবলের নাম দিই সেভাবেই আমাকে একটা অ্যারে ভেরিয়েবলের নাম দিতে হবে। আমি এ বি সি আইটেম নাম্বার যা খুশি লিখতে পারি, ভেরিয়েবল নাম যেভাবে দেওয়া যায় তার নেমিং কনভেনশন ফলো করে আমরা অ্যারে ভেরিয়েবলে একটা নাম দেব। তারপরে আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা সাইজকে স্পেসিফাই করতে হবে। সাইজ মানে হচ্ছে যে আমি এই অ্যারে ভেরিয়েবলটার মধ্যে কতগুলো নাম্বারকে স্টোর করব, দ্যাট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যারে। তাহলে আমি এখন অ্যারের এখানে আমাকে মেনশন করতে হচ্ছে অ্যারের সাইজটা। যদি আমি সাইজটা 10 দিই তাহলে কিন্তু এই অ্যারে ভেরিয়েবলটার মধ্যে আমি 10টা নাম্বারকে রাখতে পারবো সেই টাইপের, যে টাইপটা আমি এখানে স্পেসিফাই করব। যদি আমি সাইজটা 20 দিই, আমি 20 ম্যাক্সিমাম নাম্বারকে আমি ওই অ্যারে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারবো। ওকে, দ্যাট ইজ কল্ড সাইজ। এবার এই সিনট্যাক্সটা ফলো করে যদি আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারেকে যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমার টাইপটা অবশ্যই আমাকে লিখতে হবে ইন্ট। ইন্ট দিয়ে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমার অ্যারের টাইপটা এখানে ইন্টিজার হবে, মানে আমি যা কিছু নাম্বার রাখবো সবই হবে ইন্টিজার। তারপরে আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস দিলাম, আমি অ্যারে ভেরিয়েবলটার নাম দিলাম এ, আর তার পাশে আমি সাইজটাকে স্পেসিফাই করলাম, ধরে নাও হয়তো 5। তাহলে আমি চাইছি যে এ একটা, এখানে এটা হচ্ছে অ্যারে ভেরিয়েবলটার নাম, এটা হচ্ছে আমার ভেরিয়েবল অ্যারে ভেরিয়েবল। 5টা এখানে রেফার করছে যে 5টা হচ্ছে আমার অ্যারে সাইজ, যে আমি 5টা ইন্টিজার নাম্বারকে এর মধ্যে রাখতে পারবো। আর এই ইনটা রেফার করছে যে ইনটা হচ্ছে আমার অ্যারেটার টাইপ, যে আমার অ্যারেটা কোন টাইপের, আমি অ্যারের মধ্যে কোন টাইপের নাম্বারকে রাখতে পারবো। তাহলে আমি ম্যাক্সিমাম 5টা নাম্বারকে এর মধ্যে স্টোর করতে পারি। তাহলে একটা ভেরিয়েবলের নাম তো আমার একটাই, তার মধ্যে আমি 5টা নাম্বারকে কি করে স্টোর করব? আমার তো একটাই ভেরিয়েবল, তাহলে আমি কি করেই বা চিনবো যে আমার 5টা ভেরিয়েবল আমার এর কোথায় কোথায় স্টোর হচ্ছে, আমাকে জানতে হবে। তো তার জন্য কিন্তু আমার কনসেপ্টটা চলে আসে, ইন্ডেক্সের কনসেপ্ট চলে আসে।
ইন্ডেক্স, যে আমাকে এ ভেরিয়েবলের পার্টিকুলার ইন্ডেক্সে আমাকে 5টা নাম্বারকে আমাকে রাখতে হবে। ধরে নাও হয়তো আমি বললাম যে অ্যারে ইন্ডেক্সটা আমার শুরু হয়, যে কোনো অ্যারেতে আমার ইন্ডেক্সটা কিন্তু তোমার স্টার্ট হয় 0 থেকে। আর শেষ কোথায় হয় ইন্ডেক্সটা? না, আমার যা সাইজ স্পেসিফাই করা আছে সাইজ -1 গিয়ে আমার ইন্ডেক্সটা শেষ হয়। যদি আমাদের অ্যারের সাইজ থাকে 5, তাহলে আমার অ্যারের ইন্ডেক্সটা তোমার শুরু হবে 0 থেকে আপ টু কন্টিনিউ হবে 4 পর্যন্ত, কারণ সাইজটা হচ্ছে 5। তাহলে সাইজ -1 করলে আমরা 5 -1 করে আমরা 4 পাই। তাহলে আমার এই 5টা ইন্ডেক্সে কিন্তু এখন 5টা নাম্বার থাকতে পারবে। তাহলে প্রথম নাম্বারটা থাকবে কোথায়? না, প্রথম নাম্বারটা থাকবে আমার এ অফ 0 ইন্ডেক্সে, মানে এ ভেরিয়েবলের 0 ইন্ডেক্সে থাকবে। আমার সেকেন্ড নাম্বারটা থাকবে কোথায়? না, এ অফ 1-এ। আমার থার্ড নাম্বার থাকবে কোথায়? এ অফ 2-তে। আমার ফোর্থ নাম্বার থাকবে কোথায়? এ অফ 3-তে। আর আমার ফিফথ নাম্বার থাকবে কোথায়? এ অফ 4-এতে। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিফারেন্ট ইন্ডেক্সে আমি কিন্তু ডিফারেন্ট নাম্বারকে স্টোর করে রাখতে পারছি। তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকছে না যে একটা ভেরিয়েবলের মধ্যে আমার কি করে 5টা নাম্বারকে স্টোর রাখা যায়। তাহলে আমরা যদি ভাবি যে এই অ্যারেটা হচ্ছে আমার, যে অ্যারেটা আছে এ, তাকে যদি আমি কনসিডার করি যে আমার এই অ্যারেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, আর যে অ্যাপার্টমেন্টে আমার 5টা 1 বিএইচকে ফ্ল্যাট আছে, সেই প্রত্যেকটা 1 বিএইচকে ফ্ল্যাটে একটা করে নাম্বার থাকতে পারে, একটা করে সিঙ্গেল নাম্বার থাকতে পারে। তাহলে আমার সেই ফ্ল্যাটের যে নাম্বারগুলো, অবভিয়াসলি সেই নাম্বারগুলোকে আমি রুম নাম্বার দিচ্ছি এরকম ভাবে। আমার প্রথম ফ্ল্যাটের রুম নাম্বারটা হচ্ছে এ অফ 0, আমার পরের ফ্ল্যাটের রুম নাম্বারটা হচ্ছে এ অফ 1, আমার তারপরে ফ্ল্যাটের রুম নাম্বারটা হচ্ছে এ অফ 2, তারপরে ফ্ল্যাটের রুম নাম্বার হচ্ছে এ অফ 3, আর তারপরে ফ্ল্যাটের রুম নাম্বারটা হচ্ছে আমার এ অফ 4। তাহলে এখন আমার এই অফ 0-র মধ্যে এই ফ্ল্যাটে গিয়ে একজন থাকতে পারছে, এই ফ্ল্যাটে গিয়ে একজন থাকতে পারছে, এই ফ্ল্যাটে একজন থাকতে পারছে, সব আমার 1 বিএইচকে ফ্ল্যাট। এই ফ্ল্যাটে একজন থাকতে পারছে, এই ফ্ল্যাটে তোমার একজন করে থাকতে পারছে। ওকে, তাহলে আমরা পার্টিকুলার ইন্ডেক্সে আমরা কোনো অ্যারের নাম্বারগুলোকে বা আমার নাম্বারগুলোকে আমি অ্যারের পার্টিকুলার ইন্ডেক্সে আমরা স্টোর করতে পারি। আমি ধরো স্টোর করলাম এ অফ 0-র মধ্যে ধরো 5 রাখলাম, এ অফ 1-এর মধ্যে ধরো তোমার 6 রাখলাম, এ অফ 2-এর মধ্যে ধরো 7 রাখলাম, এ অফ 3-এর মধ্যে তোমার ধরো 8 রাখলাম, আর এ অফ 4-এর মধ্যে ধরো হয়তো 9 রাখলাম। তাহলে আমি 5, 6, 7, 8, 9 5টা নাম্বারকে আমি কিন্তু আমার একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখতে পেরেছি পার্টিকুলার ইন্ডেক্সে। তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যারে ইন্ডেক্স অলওয়েজ স্টার্ট ফ্রম 0। আমি কিন্তু অ্যারে ইন্ডেক্স কিন্তু কোনো সময় 1 থেকে আমরা স্টার্ট করতে পারবো না প্রোগ্রামিং পারপাসে। আমি হয়তো লজিক্যালি আমি করতে পারি, বা আমি হয়তো কোনো একটা অ্যালগোরিদম লিখছি, আমি হয়তো 1 থেকে ইন্ডেক্সিং করলাম, সেটা পসিবল। কিন্তু আমি যখন প্রোগ্রামিং করব, তখন কিন্তু আমার বাই ডিফল্ট কিন্তু অ্যারে ইন্ডেক্স কিন্তু আমাকে স্টার্ট করতে হবে 0 থেকে। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য ডিক্লারেশন অফ অ্যান অ্যারে, যে একটা অ্যারেকে আমরা ইউজ করার আগে তাকে আমাকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হয়, আর ডিক্লেয়ার করার জন্য আমরা এই সিনট্যাক্সটা ফলো করি। আর আমার একটা ইন্টিজার অ্যারেকে ডিক্লেয়ার করার প্রসেসটা হচ্ছে ইন্ট এ অফ 5, বা আমি এখানে সাইজটা না 5 নিয়েছি, এটা যা খুশি হতে পারে। আমি যতগুলো নাম্বারকে স্টোর করতে চাইবো আমার ভেরিয়েবলটার মধ্যে, তার মতো করে আমাকে কিন্তু ভেরিয়েবলের সাইজটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য প্রসেস ফর ডিক্লেয়ারিং ইন্টিজার অ্যারে। যদি আমরা একটা কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপের অ্যারেকে ডিক্লেয়ার করতে চাই, তখন সেক্ষেত্রে ধরে নাও আমার ডিক্লারেশনটা একই রকম থাকবে। আমার তখন টাইপটা স্পেসিফাই করতে হবে ফ্লোট। ফ্লোট আমি লিখলাম হয়তো ধরো বি অফ 10। তাহলে আমার বি হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্টের অ্যারে বা ফ্লোটিং পয়েন্ট টাইপের অ্যারে, যার মধ্যে আমি 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রাখতে পারবো। আর অবভিয়াসলি আমার টাইপটা আমি স্পেসিফাই করেছি ফ্লোট। ওকে, আমি 10টার বেশি রাখতে পারবো না, 10টা কম রাখতে পারি। তাহলে আমার এই ফ্লোটিং পয়েন্ট অ্যারে বি এর মধ্যে আমার তার মানে ফার্স্ট ইন্ডেক্সে, অর্থাৎ বি এর 0 লোকেশনে বা বি এর 0 ইন্ডেক্সে আমার প্রথম নাম্বার স্টোর থাকবে। আমি ধরলাম যে আমি 1.1 কে রাখবো। আমি ধরে নাও হয়তো বি অফ 1 এ ধরে নাও আমি হয়তো 2.4 কে রাখবো আমার আরেকটা নাম্বার। আমি ধরে নাও হয়তো বি অফ 2 এর মধ্যে ধরে নাও হয়তো আমি 3.6 কে রাখবো। আর লাস্ট নাম্বারটা আমার স্টোর হবে কোথায়? না, লাস্ট নাম্বারটা আমার স্টোর হবে বি অফ 9 এ। বি অফ 9-এ গিয়ে ধরুন আমি হয়তো 34.96 কে স্টোর করলাম। তাহলে আমার একটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে যার সাইজ হচ্ছে 10, তার মধ্যে আমি দেখো 10টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমি রাখতে পেরেছি। এবার যদি আমাকে বলে যে তুমি তো বি অফ 0-র মধ্যে 1.1 কে স্টোর করেছো, বা বি অফ 9-এর মধ্যে 34.96 কে স্টোর করেছো, এবার তুমি আমাকে অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে ডিসপ্লে করো দেখি। এটা কিন্তু এলিমেন্ট, এটাকে বলা হয় অ্যারে এলিমেন্ট, আর এটাকে বলা হয় ইন্ডেক্স। অ্যারের ইন্ডেক্স 0, 1, 2 এগুলো কিন্তু ইন্ডেক্স, আর বিটা হচ্ছে আমার অ্যারেটার নাম। এখন যদি আমাকে বলে যে আমার অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে তুমি ডিসপ্লে করো, আমি সিম্পলি এখানে প্রিন্টএফ করব। প্রিন্টএফ করে আমি অ্যারের ফার্স্ট এলিমেন্ট ডিসপ্লে করব। প্রিন্টএফ, আমার অ্যারেটা কোন টাইপের? ফ্লোটিং পয়েন্ট টাইপের। আমাকে অবভিয়াসলি লিখতে হবে পার্সেন্টেজ এফ,
যে আমি আমার প্রথম 1.1টা কোথায় স্টোর আছে, কোন ভেরিয়েবলের মধ্যে, না বি অফ জিরোতে। আমি জাস্ট ডিসপ্লে করব বি অফ জিরো, দেন সেমিক্লোন। তাহলে কিন্তু আমাদের অ্যারের ফার্স্ট নাম্বারটা আমাকে দেখাবে। তাহলে আমি যে কোনো পার্টিকুলার ইন্ডেক্সে আমি কিন্তু এলিমেন্টগুলোকে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। আর যদি আমাকে বলে যে অ্যারের মধ্যে সমস্ত নাম্বারগুলোকে দেখাতে, আমি তখন ধরুন 10 বার প্রিন্ট টেপ লিখবো, দিয়ে 10টা নাম্বারকে দেখাবো। একবার প্রিন্ট টেপ করবো বি অফ জিরো, একবার প্রিন্ট টেপ করবো বি অফ ওয়ান, একবার করবো বি অফ টু, আর লাস্ট থেকে করবো বি অফ নাইন। এবার প্রশ্ন হবে যে স্যার আমি 10 বার নয় প্রিন্ট টেপটা করতে পারলাম, কিন্তু যদি কোনো একটা অ্যারের মধ্যে হয়তো আমার 100টা নাম্বার থাকে যদি, তাহলে সেই 100টা নাম্বারকে ডিসপ্লে করতে কি আমাকে 100 বার প্রিন্ট টেপ লিখতে হবে? তাহলে একই স্টেটমেন্টকে বারবার যাতে আমাকে করতে না হয়, বা যাতে আমাকে বারবার লিখতে হয়, লিখতে না হয়, দ্যাট ইজ কল রিপিটেশনস। তাহলে আমরা কোনো রিপিটেশনস থাকলে তখন তার রেসপেক্টে আমরা যে কনসেপ্টটা ইউজ করে আমরা এটাকে ওভারকাম করতে পারি, তার নাম হচ্ছে লুপ। তো আমরা এখানে বেসিক্যালি আমরা ফর লুপ বা হোয়াইল লুপ দিয়ে আমরা 10 বার আমি প্রিন্টএফ স্টেটমেন্টটাকে লিখবো না, আমি লুপটাকে 10 বার ঘোরাবো, আমার লুপটা 10 বার ঘুরবে, আমি সেই লুপের মধ্যে আমি একবারই প্রিন্টএফ লিখে রাখবো, আর 10 বার লুপটা ঘুরলে আমার ওই প্রিন্টএফটা কিন্তু 10 বার এক্সিকিউট করবে, আর 10 বার এক্সিকিউট করলে আমার 10টা নাম্বার আমাকে পরপর আমাকে আউটপুট স্ক্রিনে দেখাবে। ওকে, তাহলে আমরা রিপিটেশনটাকে আমরা ওভারকাম করার জন্য আমরা বেসিক্যালি লুপ ব্যবহার করব। তো অ্যারে কনসেপ্টের মধ্যে আমার কিন্তু লুপের কনসেপ্টটাও জানতে হবে, কারণ লুপ ইউজ করে আমরা অ্যারেতে ইনপুট নিতে পারি, আবার লুপ ইউজ করে কিন্তু আমরা অ্যারে অফ নাম্বারকে আমরা ডিসপ্লে করতে পারি। কারণ ধরে নাও আমি তো ওখানে ডিসপ্লে করার কনসেপ্টটা পড়লাম, এবার ধরে নাও তোমাকে আমি বললাম যে তোমাকে 10টা নাম্বার তোমাকে ইনপুট নিতে হবে অ্যারেতে। তুমি প্রথম নাম্বারটাকে তোমাকে রাখতে হবে বি অফ জিরোতে, সেকেন্ড নাম্বার তোমাকে রাখতে হবে বি অফ ওয়ানে। আমি ধরো ফার্স্টে হয়তো ইউজারকে আমি হয়তো ভালো করে বলছি যে প্লিজ এন্টার এ নাম্বার, বা এন্টার ফার্স্ট নাম্বার। আমি ইউজারকে বললাম এন্টার ফার্স্ট নাম্বার। তো ইউজার এখন কিবোর্ড থেকে একটা নাম্বারকে এন্টার করলো হয়তো 1.1। সেই 1.1টাকে আমি কার মধ্যে রাখবো, না বি অফ জিরোতে রাখবো, আমার অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে। আমি তখন কি করছি, স্ক্যানএফ লিখছি, স্ক্যানএফ করে আমি হয়তো ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, স্ক্যানএফ পার্সেন্টেজ এফ অ্যাম্পারসেন্ট বি অফ জিরো। তাহলে আমার প্রথম যে নাম্বারটা ইউজার এন্টার করলো সেই নাম্বারটাকে আমি কার মধ্যে রাখলাম, বি অফ জিরোতে রাখলাম। সো বি অফ জিরোর মধ্যে আমার 1.1টা স্টোর হয়ে গেছে। আমি আবার সেকেন্ড নাম্বার চাইছি, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আমি কতবার লিখবো এরকম ভাবে ইনপুট নেওয়ার জন্য? আমাকে 10 বার প্রিন্ট অ্যাপ লিখতে হচ্ছে, 10 বার আমাকে স্ক্যান অ্যাপ লিখতে হচ্ছে। তাহলে আমি 10 বার স্ক্যান অ্যাপ লিখবো না, আমি একবারই স্ক্যান অ্যাপ লিখবো, কিন্তু আমি একবার স্ক্যান অ্যাপটা আমি কার মধ্যে লিখবো, না লুপের মধ্যে লিখবো, আর সেই লুপটাকে আমি 10 বার ঘুরিয়ে দেবো। তাহলে কি হবে, আমার লুপটা তোমার 10 বার ঘুরবে, আর যদি লুপটা আমার 10 বার ঘোরে আমার কিন্তু স্ক্যানএফ ফাংশনটাও কিন্তু 10 বার এক্সিকিউট করবে। সো অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য যেমন ফর লুপ দরকার, আমার কিন্তু অ্যারেতে ডিসপ্লে করার জন্য বা অ্যারে অফ নাম্বারসকে ডিসপ্লে করার জন্য কিন্তু আমাদের ফর লুপের প্রয়োজন বা ফর লুপের দরকার। তো আমরা অ্যারে শিখতে শিখতে আমরা কিন্তু লুপের কনসেপ্টটাও কিন্তু আমরা শিখে নেব। ওকে, তো এবার আমরা ফ্লোটিং পয়েন্ট অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটাও আমরা দেখলাম। এখানে একটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে ডিক্লারেশন যে প্রসিডিওর সেটা আমরা দেখলাম। এবার আমরা একটা কোনো ক্যারেক্টার অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখবো। তো একই রকম আমার জাস্ট টাইপটা আমাকে সেপারেট করতে হবে। আমার টাইপটা এখানে কি হবে, ফর ডিক্লেয়ারিং দ্য ক্যারেক্টার অ্যারে, না আমাকে ইউজ করতে হবে ক্যার, ক্যার কিওয়ার্ড। আমি তারপর ধরুন একটা ক্যারেক্টারের নাম দিলাম হয়তো সি অফ 20। তাহলে সিটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে, মানে এই সি ক্যারেক্টার টাইপের অ্যারেটার মধ্যে বা সি ভেরিয়েবলটার মধ্যে আমি 20টা ক্যারেক্টারকে রাখতে পারবো ম্যাক্সিমাম। তাহলে যখন একটা ভেরিয়েবলের মধ্যে যখন মাল্টিপল ক্যারেক্টার যখন স্টোর হয়, তখন এই মাল্টিপল ক্যারেক্টারের যে কম্বিনেশন তাকেই তো বলা হয় স্ট্রিং। তাহলে ক্যারেক্টার সি অফ 20, আমি সিটাকে বলতে পারি যেটা হচ্ছে আমার কোনো একটা ক্যারেক্টার অ্যারে, অথবা আমি বলতে পারি যে সিটা হচ্ছে আমার একটা স্ট্রিং। তাহলে একটা স্ট্রিং এর মধ্যে আমরা কিন্তু মাল্টিপল ক্যারেক্টারকে আমরা স্টোর করতে পারি। তাহলে ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর কনসেপ্টটা অনেকটা সেম, অনেকটা সিমিলার, কিছু ক্ষেত্রে ভ্যারি করে, সেটা আমরা সিতে যখন আমরা স্ট্রিং পড়বো তখন আমরা জানতে পারবো। তাহলে আমরা স্ট্রিং এর কনসেপ্টটাকে অ্যাচিভ করার জন্য সিতে আমরা যে কনসেপ্টের হেল্প নিই তার নাম হচ্ছে ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারে ইউজ করে আমরা কিন্তু স্ট্রিং এর কনসেপ্টটাকে আমরা অ্যাচিভ করতে পারি সিতে। কারণ সিতে আমার কিন্তু ডিরেক্ট স্ট্রিং বলে কোনো টাইপ নেই। আমরা কিন্তু স্ট্রিং দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি না সিতে, কিন্তু জাভাতে সি প্লাস প্লাসে কিন্তু স্ট্রিং বলে একটা সেপারেট টাইপ আছে, কিন্তু আমাদের সিতে কিন্তু স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই। তাকে আমাকে অ্যাচিভ করতে হয় বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ ক্যারেক্টার অ্যারে। এবার ধরুন তোমাকে আমি বললাম যে এই ক্যারেক্টার অ্যারের মধ্যে আমি ধরুন হয়তো ফার্স্ট লোকেশনে বা ফার্স্ট ইন্ডেক্সে সি অফ জিরোতে গিয়ে ধরুন তুমি রাখলাম হয়তো সি, আমার ধরে নাও সি অফ 1 এর মধ্যে গিয়ে রাখলাম হয়তো ও। ওকে, আমি সি অফ 2 এর মধ্যে গিয়ে রাখলাম ধরে নাও হয়তো এম। আমি এরকম ভাবে ধরো তোমার আপ টু সি অফ 19 আমার লাস্ট ইন্ডেক্স,
সি অফ 19 এর মধ্যে কোনো হয়তো একটা কোনো ক্যারেক্টারকে হয়তো আমি রাখলাম এক্স সাপোজ। ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমি কিন্তু মাল্টিপল ক্যারেক্টারকে আমি স্টোর করেছি, তো দ্যাট ইজ কল্ড স্ট্রিং। তো এই ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম, ফ্লোটিং পয়েন্ট টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, একটা ইন্টিজার অ্যারেকে ডিক্লেয়ার করলাম। এবার যদি আমি জিজ্ঞেস করি যে আমার এই ক্যারেক্টার অ্যারেটা মেমোরিতে কত স্পেস নেবে, যদি আমি জিজ্ঞেস করি যে আমার এই ক্যারেক্টার অ্যারেটাকে তো আমাকে স্টোর করতে হবে মেমোরিতে, কারণ আমি যে সি ও ডাব্লু বা এম স্টোর করছি, তাহলে এগুলো অ্যাকচুয়ালি কোথায় স্টোর হচ্ছে? মেমোরি থেকে স্টোর হচ্ছে বা র্যামে গিয়ে স্টোর হচ্ছে। তাহলে আমার এই ক্যারেক্টার 20টা ক্যারেক্টার বা সি অফ 20 বা সি ভেরিয়েবলটা মেমোরিতে কত বাইট স্পেস নেবে? আমরা কি সবাই জানি যে একটা ক্যারেক্টার ভেরিয়েবল মেমোরিতে 1 বাইট স্পেস নেয়। তাহলে আমার এখানে সি অফ 20 মানে সি এর এখন 20টা ক্যারেক্টার, তাহলে 20টা ক্যারেক্টারের জন্য কিন্তু আমার স্পেস রিকোয়ারমেন্ট মেমোরিতে 20 × 1 অর্থাৎ 20 বাইট কিন্তু মেমোরিতে স্পেস অকুপাই করবে আমার সি ভেরিয়েবলটার জন্য বা সি অ্যারেটার জন্য। আমি প্রিভিয়াসলি যদি আমি আসি ফ্লোটিং পয়েন্ট যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করেছিলাম ফ্লোট বি অফ 10, তাহলে এখানে তোমার দেখো বি এর মধ্যে আমার দেখো 10টা নাম্বার আছে ফ্লোটিং পয়েন্ট টাইপের, তাহলে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার তোমার 4 বাইট স্পেস নেয় মেমোরিতে, তাহলে আমার এখানে তোমার দেখো 10টা নাম্বার আছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাহলে 10 × 4, তার মানে আমার কিন্তু 40 বাইট কিন্তু স্পেস মেমোরিতে অকুপাই করবে বা রিজার্ভ করবে। কেন না, আমাকে তো 10টা নাম্বারকে স্টোর করতে হবে, তাহলে এই 10টা নাম্বার তোমার স্টোর থাকবে কোথায়? মেমোরিতে, কারণ ভেরিয়েবলের মধ্যে কিন্তু কোনো স্পেস নেই। ভেরিয়েবলটা হচ্ছে তোমার জাস্ট একটা কন্টেনার, একটা নেমড লোকেশন, আর সেই লোকেশনটা কার? মেমোরির লোকেশন। তো আমাকে স্পেসটাকে প্রোভাইড করছে, আমাকে মেমোরি প্রোভাইড করছে কিন্তু স্পেসটা। ওকে, তাহলে ভেরিয়েবলটা জাস্ট তোমার একটা নাম, আমার এই মেমোরি লোকেশনটা একটা নাম দিচ্ছি আমরা, বি বা সি বা ডি, আমি যেমন ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করি সেটা কিন্তু আমাদের মেমোরি লোকেশনটার একটা নাম। ওকে, আবার ধরো নাও যখন আমরা ধরো ইন্টিজার একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে, ইন্টিজার এ অফ 5, তো সেখানে আমি দেখো দেখতে পেয়েছি একটা ইন্টিজার ভেরিয়েবল তোমার মেমোরিতে আইদার 2 বাইট স্পেস নেয় কিংবা 4 বাইট স্পেস নেয়। যদি আমি ভাবি যে 2 বাইট স্পেস নেয় একটা ইন্টিজার ভেরিয়েবল, তাহলে আমার এখানে দেখো ইন্টিজার এ অফ 5 আছে, তার মানে কিন্তু আমার মেমোরিতে 5 × 2 অর্থাৎ আমার কিন্তু 10 বাইট স্পেস অকুপাই করবে। ওকে, তাহলে আমার অ্যারের তোমার সাইজ যেমন হবে তার মতো তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে মেমোরিতে কতটা স্পেস অকুপাই করবে। কিন্তু আমরা কোনো সময় এরকম কোনো যেন প্র্যাকটিস আমরা না রাখি যে আমার একটা অ্যারে দরকার হয়তো 10 সাইজের, আমি সেখানে হয়তো অ্যারেটার সাইজটা তোমার ডিক্লেয়ার করে রেখেছি হয়তো ইন্টিজার এ অফ 100। আমার মনে হচ্ছে যে আমি 10টা নাম্বারকে নিয়ে কাজ করব, কিন্তু আমি তোমার 100টা সাইজের একটা অ্যারেকে ডিক্লেয়ার করে রেখে দিয়েছি। এবার তার মধ্যে আমি 10টা নাম্বারকে স্টোর করছি, তাহলে বাকি 90টা নাম্বার স্টোর করার যে স্পেসটা আমি তো রিজার্ভ করে রেখেছি। যখনই ইন্টিজার এ অফ 100 তুমি ডিক্লেয়ার করবে তখনই কিন্তু কম্পাইলার তোমার দৌড়ে যাবে মেমোরিতে, মেমোরিতে গিয়ে এই 100টা ইন্টিজার নাম্বারের জন্য কিন্তু সে 200 বাইট স্পেস কিন্তু অকুপাই করে দেবে বা রিজার্ভ করে রাখবে। তাহলে সেই 200 বাইট স্পেসের মধ্যে আমি 10টা নাম্বারের জন্য তোমার 20 বাইট আমি কিন্তু আমি ইউজ করছি। ওকে, তাহলে বাকি 180 বাইট কিন্তু আমি ইউজ করছি না, যে স্পেসটা কিন্তু আমাদের ওয়েস্টেজ হচ্ছে, নষ্ট হচ্ছে আমাদের র্যামেতে, কারণ র্যামের স্পেস কিন্তু বেশি থাকে না, আর র্যামের স্পেসটাকে আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে যাতে আমাদের মেশিন ফাস্টার হয়। তো তার জন্য আমরা আননেসেসারি কিন্তু আমরা অ্যারে সাইজ ডিক্লেয়ার করব না। আমার যেটুকু অ্যারেকে নিয়ে কাজ করতে হবে বা যতগুলো নাম্বারকে নিয়ে কাজ করতে হবে এক্স্যাক্টলি আমরা সেই সাইজের অ্যারেকে আমরা ডিক্লেয়ার করব। হয়তো 2-1 বেশি রাখতে পারি, কিন্তু আমরা কম যেন না রাখি, আর যেন আমরা এক্সেস যেন সাইজ যেন ডিক্লেয়ার না করি অ্যারেতে কাজ করার জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 রকম টাইপের অ্যারেকে ডিক্লেয়ার করার প্রসিডিওর। আমরা কিন্তু এইভাবে কিন্তু ডিক্লেয়ার করতে পারি 3 রকম টাইপের অ্যারেকে, ইন্টিজার, ক্যারেক্টার আর ফ্লোট। ওকে, এবার আমরা চলে আসব যে কনসেপ্টে, সেটা হচ্ছে যে আমরা একটা অ্যারেকে কিভাবে ইনিশিয়ালাইজ করব। অ্যারে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যে একটা অ্যারেকে আমরা কি করে তার মধ্যে ভ্যালু স্টোর করব। যেমন ধরে নাও আমি একটা অর্ডিনারি ভেরিয়েবলকে ধরে নাও ইনিশিয়ালাইজ করছি। অর্ডিনারি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন আমরা কিন্তু আগে পড়ে এসেছি। অর্ডিনারি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনস কিভাবে করা হয়? না, আমি যখন একটা ভেরিয়েবলকে যখন ডিক্লেয়ার করি তখন তার মধ্যে যদি আমরা কোনো ভ্যালুকে প্রোভাইড করে দিই, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশনস। যেমন ধরুন আমার ইন্টিজার a ইকুয়ালস টু 5, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশনস। আমি এটাকে ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমি এটাকে আমি 5 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, মানে এর ভ্যালুটা হচ্ছে এখন হয়ে গেল 5। আমি একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করছি, ফ্লোট b is equal to 4.9, that is called initialization of a floating point variable। আমি ধরুন হয়তো ক্যারেক্টারটা কোনো ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করছি, ক্যারেক্টার c is equal to সিঙ্গেল কোটেশনের মধ্যে x। আমরা দেখে এসেছি যে c তে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয় সিঙ্গেল কোট দিয়ে, কোনো নাম্বারকে নর্মালি রিপ্রেজেন্ট করা হয়, আর কোনো স্ট্রিংকে যখন আমরা লিখবো তখন কিন্তু আমাকে ডবল কোটেশন ইউজ করতে হয়। ওকে, দ্যাট ইজ কল্ড অর্ডিনারি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন।
কিন্তু যদি আমরা একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করি, ধরুন আমি একটা ইন্টিজার অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করব। আমি একটা ইন্টিজার অ্যারেকে ইনিশিয়ালাইজ করব, তার জন্য আমাদের কি লিখতে হবে না, আমি যখন ডিক্লেয়ার করব অ্যারেটাকে তখন তার পাশেই আমাকে ভ্যালুগুলোকে প্রোভাইড করে দিতে হবে। যেমন ধরুন হয়তো ইন্টিজার a of 5 ইকুয়ালস টু কার্লি ব্রেসেসের মধ্যে আমি দেখো 5টা ভ্যালু এখানে অ্যাসাইন করছি, 10, 20, 30, 40 আর 50। তাহলে আমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করার সময় যদি আমি ভ্যালুগুলোকে প্রোভাইড করে দিতে পারি, তো দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন। তাহলে আমার এখন এই 5টা নাম্বার এখন গিয়ে স্টোর হবে আমার এ অ্যারের মধ্যে। তাহলে আমার এই 10টা গিয়ে কোথায় স্টোর হবে? অবভিয়াসলি 10টা গিয়ে আমার এ অফ 0 তে স্টোর হবে মেমোরিতে। 20 গিয়ে কোথায় স্টোর হবে? না 20 গিয়ে তোমার স্টোর হবে আমার এ অফ 1 এ, 20 স্টোর হবে। 30 গিয়ে কোথায় স্টোর হবে? না এ অফ 2 তে, কারণ এটা কিন্তু অর্ডার সিকোয়েন্স মেনটেন করে, এটা কিন্তু অর্ডার কিন্তু। 30 কে তোমার এ অফ 2 তে স্টোর হবে, এ অফ 3 এর মধ্যে আমার স্টোর হবে দেখো 40, আর এ অফ 4 এর মধ্যে দেখো আমার স্টোর হবে 50। এ অফ 4 এর মধ্যে আমার দেখো স্টোর হবে 50। ওকে, এবার এই অ্যারেটা আমাদের মেমোরিতে কিভাবে স্টোর হয়? না যখনই তুমি ডিক্লেয়ার করলে ইন্টিজার এ অফ 5, তখন কিন্তু কম্পাইলার মেমোরিতে গিয়ে এই অ্যারের জন্য 10 বাইট স্পেস অ্যালোকেট করেছে, কন্টিগুয়াস স্পেস, মানে পরপর স্পেস নেবে কিন্তু, মানে হ্যাপাজার স্পেস নেবে না। এটা যদি মেমোরি হয় তাহলে কন্টিগুয়াস স্পেস বলতে বোঝায় ধরো এখানে তোমার ধরো 2 বাইট নিল, এখানে তোমার ধরো 2 বাইট স্পেস নিল, এখানে তোমার 2 বাইট নিল, 5টা নাম্বারের জন্য তোমার 10 বাইট স্পেস কিন্তু সে অকুপাই করবে। ওকে, আমার এই প্রথম যে স্পেসটা নিল তার ইন্ডেক্সিংটা হচ্ছে এ অফ 0, তারপরের যে স্পেসটা 2 বাইটের তার নাম হচ্ছে এ অফ 1। এটা কিন্তু আমাদের ভেরিয়েবলটার নাম এ অফ 2, মানে নেমড লোকেশন অ্যাকচুয়ালি, মানে আমার এই যে লোকেশনটা তার নামটা হচ্ছে এ অফ 0। আর প্রত্যেকটা লোকেশনে কিন্তু একটা করে অ্যাড্রেস থাকে। আমার প্রথম লোকেশনে তোমার অ্যাড্রেসটা হচ্ছে 2000 ফর এক্সাম্পল। তারপরটা তোমার ধরুন বললাম হচ্ছে 2002, তারপর তোমার বললাম যে 2004, তারপর তোমার বললাম 2006, আর তারপর তোমার বললাম 2008। তাহলে এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমাদের লোকেশনটা, মেমোরি লোকেশন। ওকে, আর এটা হচ্ছে আমাদের নেমড লোকেশন, মানে আমার এই লোকেশনটার নাম কি না এ অফ 0, আর তার অ্যাড্রেস কত না 2000। ওকে, তাহলে নেমড লোকেশন ইজ কল্ড ভেরিয়েবল। এবার আমি এ অফ 0 তে দেখো 10 রেখেছি, সেই 10টা কিন্তু কোথায় গিয়ে স্টোর হবে? আমার মেমোরিতে গিয়ে স্টোর হবে 10 এ অফ 0 তে। এ অফ 1 এ কি রেখেছি না 20, আমার দেখো এ অফ 1 এ দেখো তোমার 20 স্টোর হয়েছে। এ অফ 2 এর মধ্যে কি রেখেছি না 30, আমরা ইনিশিয়ালাইজ করেছি, 30 কিন্তু মেমোরিতে গিয়ে স্টোর হয়েছে। তারপরে আমার লোকেশনটা কি আছে? এ অফ 3, তারপরটা তোমার হচ্ছে এ অফ 4। তো এ অফ 3 তে তোমার কি আছে? 40 আছে, আর এ অফ 4 এ কি আছে? 50 আছে। আমার দেখো কিন্তু মেমোরিতে তোমার কিন্তু 5টা নাম্বার স্টোর হয়ে গেল। এবার তুমি চাইছো যে এই 5টা নাম্বারকে তুমি ডিসপ্লে করবে ইনিশিয়ালাইজ করার পর, তো তখন তুমি ধরে নাও এ অফ 0 কে যখন তুমি ডিসপ্লে করবে তখন এ অফ 0 যে ভ্যালুটা ওটা কিন্তু তোমার মেমোরি থেকে উঠে আসবে, ফেচ হয়ে আসবে, দিয়ে তোমাকে ডিসপ্লে করবে। তখন তোমাকে কি লিখতে হয়? তখন তুমি লেখা হয়তো ধরো হয়তো প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, যে তোমার আমার এটা তোমার ইন্টিজার টাইপে বলে পার্সেন্টেজ ডি, তারপর তুমি লিখছো হয়তো ধরো নাও এ অফ 0। তাহলে এ অফ 0 এর মধ্যে মেমোরিতে যে আইটেমটা স্টোর আছে দ্যাট ইজ 10, সেই 10টা আমাকে দেখাবে এই প্রিন্টএফ এর এগেনস্টে। আমি যদি চাই যে অ্যারের লাস্ট নাম্বারটাকে ডিসপ্লে করব, আমি প্রিন্টএফ করব পার্সেন্টেজ ডি করে এ অফ 4 কে, আমাকে দেখাবে 50। তাহলে এরকম ভাবে কিন্তু মেমোরিতে একটা অ্যারে স্টোর হয়, বা যে কোনো ভেরিয়েবল কিন্তু মেমোরিতে এইভাবে স্পেস অকুপাই করে। আমার এই প্রত্যেকটা লোকেশনের সাইজ কত না 2 বাইট করে। তাহলে দেখো আমার দেখো 5টা লোকেশন আছে, তাহলে 5 ইন্টু 2 মানে তোমার হচ্ছে 10 বাইট। তাহলে আমার এই এটা তোমার স্পেস রিকোয়ারমেন্ট কত মেমোরিতে? না সে কিন্তু মেমোরি তোমার 10 বাইট স্পেস নিচ্ছে। ওকে, তাহলে আমরা এখন 5 বার প্রিন্ট করে আমি অ্যারের 5টা নাম্বারকে আমি ডিসপ্লে করতে পারি। আমরা এখনো ফল লুপ জানি না, আমি এখনো ফল লুপ ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে 5 বার প্রিন্ট করে আমি তোমার 5টা নাম্বারকে ডিসপ্লে করব। ওকে, তাহলে দ্যাট ইজ কল অ্যারে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। আমরা কি করে একটা ইন্টিজার অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করলাম সেটা দেখলাম। একই রকম ওয়েতে আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট কোনো অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারবো। ধরো না হয়তো আমার একটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে আছে, ফ্লোট বি অফ 3, মানে আমার বি একটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে, তার মধ্যে আমি তোমার 3টে নাম্বারকে রাখবো। আমি তখন কি করবো? সেকেন্ড ব্র্যাকেট আমি ইকুয়ালস টু দিয়ে তোমার সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো। আমি ধরো হয়তো 1.1, 1.4 আর ধরো নাও 1.6, আমি তোমার 3টে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্টোর করলাম। তাহলে আমার 1.1টা কোথায় স্টোর হবে? না বি এর 0 ইন্ডেক্সে 1.1টা স্টোর হবে। আমার বি এর 1 ইন্ডেক্সে কোনটা স্টোর হবে? না 1.4 স্টোর হবে। আমার বি এর 2 ইন্ডেক্সে কোনটা স্টোর হবে? না 1.6 স্টোর হবে। এটা কিন্তু একটা অর্ডার কালেকশনস বা অর্ডার মেনটেন করে নাম্বারগুলো যখন স্টোর হয়।
এবার তুমি হয়তো ভাবছো যে আমি 1.6টাকে হয়তো আমি বি অফ জিরোর মধ্যে স্টোর করব, তাহলে তুমি প্রথমে 1.1 না দিয়ে তুমি এখানে 1.6 দাও আর তুমি এখানে 1.1 দাও। তোমাকে এখানে নাম্বার তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি কিন্তু কোনোভাবে যে আমার প্রথম নাম্বারটা স্টোর হবে এ অফ জিরোতে আর পরের নাম্বারটা আমার স্টোর হবে এ অফ টুতে, তা কিন্তু হবে না, বা বি অফ টুতে, তা কিন্তু হবে না। এ কিন্তু তোমার পরপর ইন্ডেক্স ওয়াইজ কিন্তু তোমার স্টোর হবে মেমোরিতে বা অ্যারের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট অ্যারে ইনিশিয়ালাইজেশন। একই রকম ভাবে আমরা কোনো ক্যারেক্টার অ্যারেকেও ইনিশিয়ালাইজ করতে পারি। ক্যারেক্টার সি অফ 30, তার মধ্যে ধরুন তোমার 30 নাম্বার অফ ক্যারেক্টারকে রাখলাম। ওকে, তো দ্যাট ইজ কল্ড অ্যারে ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা অ্যারে ডিক্লারেশন তো দেখলাম, অ্যারে ইনিশিয়ালাইজেশন দেখলাম, আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেখবো যে একটা অ্যারেকে আমরা ডিক্লেয়ার করব, তাকে আমরা ইনিশিয়ালাইজ করব, দিয়ে আমি যে অ্যারেটাকে ডিসপ্লে করব। কিভাবে করা যায় আমরা এখন একটু অনলাইন কম্পাইলারে আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম দেখে নেবো। চলো। তো আমার এখানে একটা সিম্পল একটা প্রোগ্রামের স্নিপেট, একটা স্ট্রাকচার এখানে রেডি আছে। আমি জাস্ট কি করছি, একটা অ্যারেকে ডিক্লেয়ার করছি ইন্টিজার এ অফ 5, আর দেন আমি এখানে একবারে ইনিশিয়ালাইজ করে নিই অ্যারেটাকে। তাহলে এ অফ 5 আমি এখানেও লিখতে পারি, তারপর আমি তোমার শুরু করতে পারি এ অফ 5 ইকুয়ালস টু, আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, দিয়ে আমি এখন 5টা নাম্বারকে স্টোর করব। 1 মিনিট, এ অফ 5টাকে ফার্স্ট আমি শেষ করি, ইকুয়ালস টু, আমি এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, দিয়ে তোমার 5টা নাম্বারকে স্টোর করছি। ধরো 1, 2, 3, 4, 5, আমি 5টা নাম্বারকে স্টোর করব। ঠিক আছে, 5টা নাম্বারকে আমি স্টোর করলাম, সেমিক্লোন। তো এই দুটো লাইন লেখা যা, আর একবারে লেখা ইন্টিজার এ অফ 5 ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5 কিন্তু সেম মিনিং বিয়ার করে, একই জিনিস। তাহলে আমরা কেন দুবার কেন লিখবো, আমরা তোমার এক লাইনেই কাজটা করবো। আমি কিন্তু এটাও করতে পারি, অথবা আমি ইন্টিজার এ অফ 5 ইজ ইকুয়াল টু, আমি এটাকে ধরুন এখান থেকে ধরুন হয়তো কপি করে নিলাম, কপি করে ধরুন হয়তো আমি এখানে ইকুয়ালস টু সাইনটা দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই লাইনটাও লেখা যায়, না হলে আমাকে এটাকে আমাকে সেপারেট করে লিখতে হবে। আমি এটা ধরুন ইনঅ্যাক্টিভ করে দিলাম। দ্যাট ইজ দ্য অ্যারে ইনিশিয়ালাইজেশন। আমি এবার কি চাইছি, না আমি এই অ্যারের প্রত্যেকটা নাম্বারকে এখন ডিসপ্লে করব প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে। আমি ধরুন প্রথম নাম্বারটাকে ধরুন ডিসপ্লে করব, তাহলে প্রথম নাম্বারটাকে ডিসপ্লে করার জন্য আমাকে কি লিখতে হবে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, তারপরে ধরুন আমি তোমার ডিসপ্লে করছি এ অফ জিরোকে, এ অফ জিরোকে আমি ডিসপ্লে করছি, সেমিক্লোন। তাহলে আমার ফার্স্ট যে নাম্বারটা এ অফ জিরোতে স্টোর হয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি যে কোন নাম্বারটা এ অফ জিরোতে তোমার স্টোর হয়েছে। অবভিয়াসলি 1 তোমার কি স্টোর হয়েছে এ অফ জিরোতে। আমি এখন এ অফ জিরোকে ডিসপ্লে করলে আমাকে দেখাবে 1, তাই না? আমাকে দেখাবে 1, তাহলে আমার এখানে এ অফ 5, এটা আমার ইকুয়ালস টু সাইনটা এখানে আসেন, ইকুয়ালস টু। ওকে, আমি ধরুন হয়তো তোমার চাইছি তোমার এই 5টা নাম্বারকে আমি পরপর ডিসপ্লে করবো, তাহলে এই প্রিন্টটাকে আমি 5বার কপি করে পেস্ট করছি। জাস্ট আমি ইন্ডেক্সগুলোকে চেঞ্জ করে দেবো। আমি কিন্তু এখন ফর লুপ জানি না, আমি এরপর ফর লুপ শিখবো, দিয়ে ফর লুপ দিয়ে কাজটা করবো। ঠিক আছে, এরপর আমরা ফর লুপটা শিখে আমরা ফর লুপ দিয়ে কাজটাকে আমরা করার চেষ্টা করব। আমি 4বার পেস্ট করলাম, আমি 5বার, লাস্ট টাইম আমি 5বার পেস্ট করলাম, আমি 5বার পেস্ট করলাম। এবার আমি জাস্ট ইন্ডেক্সগুলোকে চেঞ্জ করে দেবো, আমার এ অফ 0, এ অফ 1, এ অফ 2 করে আমি ইন্ডেক্সগুলোকে জাস্ট চেঞ্জ করে দেবো। ওকে, এটা আমার ইন্ডেক্সটা হচ্ছে এ অফ 1, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এর মধ্যে নাম্বারটা যে স্টোর হয়েছে তাকে আমি দেখানোর জন্য কিন্তু আমি 5বার এরকম ভাবে ডিসপ্লে করছি। ওকে, যাতে আমাকে ওই 5টা অ্যারে ইন্ডেক্সের মধ্যে 5টা নাম্বার আমার স্টোর হয়েছে, এটা আমি আমরা ডেমনস্ট্রেট করতে পারি বা দেখাতে পারি। ওকে, এ অফ 4, ঠিক আছে। আর আমি প্রত্যেকবার কি করলাম, একটা করে স্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, যাতে আমাকে লাইন বাই লাইন আমাকে নাম্বারগুলোকে দেখায়। ওকে, যাতে আমাদের লাইন বাই লাইন নাম্বারগুলোকে দেখায়। তারপরে ধরে নাও হয়তো আমি স্ল্যাশ এন দিলাম আবার, তারপরে ধরে নাও আমি আবার একটা এখানে স্ল্যাশ এন দিলাম, আর লাস্টে কি আমি, লাস্ট আমার স্ল্যাশ এন দেওয়ার না দিলেও হয়, আমি তাও এখানে লাস্টে একটা স্ল্যাশ এন দিলাম লাইনটাকে চেঞ্জ করার জন্য। এবার দেখো কোডটাকে আমি রান করছি, আমার ইন্ট মেন তো এখানে আছে, ইন্ট মেন আছে, আমি এবার কোডটাকে রান করছি। তাহলে আমাকে কি দেখাবে, না আমাকে দেখাবে 1, 2, 3, 4, 5, 5টা লাইনে আমাকে 1, 2, 3, 4, 5 আমাকে দেখাবে। ওকে, চলো আমি কোডটাকে এবার রান করছি। দেখো আমার দেখাচ্ছে 1, 2, 3, 4, 5, আমার প্রথম স্টেটমেন্ট কি ছিল, প্রিন্টএফ এ অফ 0, তাহলে এ অফ 0 তে তোমার কে আছে, 1 আছে, আমাকে 1 দেখিয়েছে। এ অফ 1 এ কে আছে, 2 আছে, আমাকে 2 দেখিয়েছে। এ অফ 2 তে তোমার কি আছে, 3 আছে, আমাকে দেখো 3 দেখিয়েছে। আর এ অফ 3 তে তোমার কি আছে, 4, আমাকে 4 দেখিয়েছে। আর এ অফ 4 এ কে আছে, 5, আমাকে দেখো 5 দেখিয়েছে। তো দ্যাট ইজ দ্য ইন্টিজার অ্যারে ইনিশিয়ালাইজেশন, আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করছি আর তাকে আমরা কিভাবে প্রতিটা ইন্ডেক্স ধরে ধরে আমরা কিভাবে অ্যাক্সেস করছি, অ্যারে আইটেমগুলোকে আমি কিভাবে অ্যাক্সেস করছি। ওকে, তো সেম কেসটা আমরা ফ্লোটিং পয়েন্টের জন্য তোমার করতে পারবো, আমরা ক্যারেক্টার অ্যারের জন্য করতে পারবো, একই একই রকম কনসেপ্ট। তো আমি এখন এটাকেই তোমার চেঞ্জ করে আমি একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের অ্যারে আমি ইনিশিয়ালাইজ করবো। ধরুন ফ্লোট
এ অফ 5, আমার নামটা এ অফ 5ই থাক, তাহলে আমাদের সুবিধা হবে। আমি ধরুন এখানে চেঞ্জ করছি, আমি জাস্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিচ্ছি 1.2, 1.3, 2.6, 3.8, 4.0, আর লাস্টে গিয়ে তোমার করলাম 5.23। ওকে, আমার 5টা নাম্বার আছে, 5টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, আমি ইনিশিয়ালাইজ করেছি। আমি গ্যাপগুলোকে একটু স্কুইজ করে দিই, কারণ কোনো এক্সট্রা কোনো স্পেস আমরা ইউজ করতে পারি না সিতে, আমাকে কম্পাইলেশন এরার দেখাবে। আমি এক্সট্রা কোনো স্পেস আমি কিন্তু ব্যবহার করব না। ওকে, জাস্ট স্পেসগুলোকে আমরা স্কুইজ করে দিলাম। আমি এবার জাস্ট কি করছি, পার্সেন্টেজ ডি গুলোকে চেঞ্জ করে আমি পার্সেন্টেজ এফ করে দিচ্ছি, কারণ এটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে, আমাকে সব ফ্লোটে ডিসপ্লে করতে হবে। আমি পার্সেন্টেজ ডি গুলোকে চেঞ্জ করে জাস্ট আমি এফ করে দিচ্ছি। ওকে, আমি এটাকেও চেঞ্জ করে পার্সেন্টেজ এফ করে দিলাম, এটাকেও চেঞ্জ করে পার্সেন্টেজ এফ করব। হ্যাঁ, আমি সবগুলোকে পার্সেন্টেজ এফ করে দিলাম। আমি এবার দেখো এই কোডটাকে রান করছি, তাহলে আমাদের এটা দেখো, আমাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো দেখো আমাকে দেখাচ্ছে পরপর 1.3, 2.6, 3.8, 4.0, 5.23। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, বা আমরা অ্যাক্সেস করতে পারি অ্যারের আইটেমগুলোকে। তাহলে আমরা এখন অ্যারেতে স্টোর করতে পারছি, আবার ডিসপ্লেও করতে পারছি, কিন্তু আমরা এখন লুপ জানি না বলে আমাকে বারবার প্রিন্টএফ স্টেটমেন্টগুলোকে আমাকে বারবার লিখে ডিসপ্লেটার কাজটা আমাকে করতে হচ্ছে। ওকে, সো আমরা ডিক্লেয়ার করা দেখলাম, অ্যারে ইনিশিয়ালাইজেশন দেখলাম, আর কি করে অ্যারে ইনিশিয়ালাইজেশনের পর সেই আইটেমগুলোকে কিভাবে তোমার ডিসপ্লে করা হচ্ছে, তো সেই কনসেপ্টটাও কিন্তু আমরা এখানে দেখলাম। এবার ধরে নাও আমি হয়তো ইনিশিয়ালাইজেশনটা এরকমভাবে না করে, আমি ধরো এরকমভাবে তোমার ইনিশিয়ালাইজেশনটা তোমার না করে আমি জাস্ট অ্যারেটাকে ডিক্লেয়ার করেছি ফ্লোট এ অফ 5 দিয়ে, তারপরে আমার মনে হচ্ছে যে আমি এ অফ 0তে আমি রাখবো হয়তো 1.6, আমি রাখলাম 1.6 বা 1.6 একটা ভ্যালুকে রাখলাম। আমি ধরে নাও হয়তো এ অফ 1 এর মধ্যে আমি ধরে রাখলাম হয়তো 2.3, আমি ধরে নাও এ অফ 2 এর মধ্যে আমি রাখলাম হয়তো 4.6, আবার ধরে নাও হয়তো আমি এ অফ 3 এর মধ্যে আমি আরেকটা নাম্বারকে স্টোর করছি 6.7 বা 6.8, যা কিছু একটা, আর এ অফ 4 এর মধ্যে ধরে নাও আমি স্টোর করছি আরেকটা কোনো নাম্বারকে যে 7.12 সেমিক্লোন দিয়ে আমি এ অফ 0, এ অফ 1, এ অফ 2, এ অফ 3, এ অফ 4 কে আমি ডিসপ্লে করছি। দেখো আমাদের সেম মিনিং বিয়ার করে, সেম জিনিস। দেখো আমি জাস্ট অ্যাসাইন করেছি ভ্যালুগুলোকে প্রতিটা ইন্ডেক্সে, আমি দেখো তাকে আবার ডিসপ্লে করেছি। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনিশিয়ালাইজেশন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনিশিয়ালাইজেশন। কিন্তু আমাকে দেখো 5বার আমাকে 5টা লাইন লিখতে হয়েছে, কিন্তু আমি যদি তোমার পাশে তোমার হয়তো ইকুয়ালস টু দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কিন্তু 5টা নাম্বারকে যদি লিখতাম, আমার কিন্তু একটা লাইনের মধ্যে কিন্তু সমস্ত কাজটা হয়ে যেত। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যারের বেসিক কনসেপ্ট, যে আমরা অ্যারে। হ্যাঁ, স্যার ওখানে আউটপুটে জিরো গুলো কেন আসলো এক্সট্রা কোথায়? আউটপুটে? হ্যাঁ, এক্সট্রা কেন জিরোগুলো আসলো, এটা বাই ডিফল্ট আমার আউটপুটে তোমার জিরোগুলো আসে। তুমি যদি এখন চাও যেগুলো তুমি স্কুইচ করে দেবে, রাখবে না জিরোগুলোকে, তারও অপশন আছে, ব্যবস্থা আছে। তুমি যদি না রাখতে চাও জিরোগুলোকে, তারও অপশন আছে। কি অপশন আছে বলো, কি অপশন আছে? আমি কিন্তু দেখিয়েছিলাম কি অপশন আছে বলো। পয়েন্ট এক্স্যাক্টলি, পয়েন্ট টু এফ করছি আমরা, দুটো ডেসিমেল প্লেসেস নিচ্ছি। আমি যেন একটার উপরে অ্যাপ্লাই করেছি, জাস্ট এ অফ জিরোর উপরে। ঠিক আছে, আর এসে দেখো 1.60 এসছে, তাহলে আর এসছে এক্সট্রা জিরো আসেনি। তাহলে আমি তাহলে সবগুলো তো আমি তোমার এখানে 0.2 করে আমরা অ্যাপ্লাই করবো। 0.2 দশমিকের পরে আমরা দুটো ডেসিমেল প্লেসেস আমরা নেব, 2 ডেসিমেল প্লেসেস আমরা পার্সেন্টেজের পরে হবে। সরি 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 তাহলে 0.2 আমরা সবগুলো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের আর পাশে জিরোগুলো আসবে না, তাই না? ঠিক আছে, আমি তিনটেতে করলাম, তিনটেতে আমি অ্যাপ্লাই করলাম, বাকিগুলো আমরা সেম ভাবে করবো। দেখো আমার আসছে না, আসছে? তিনটে করেছি, বাকি দুটো করিনি আমরা। ওকে, এটা অন্য কনসেপ্ট, যে আমরা জিরোগুলোকে, জিরোটা আমার আসা না আসার কোনো ব্যাপার না, পাশে তোমার যদি 10টাও জিরো থাকে তার কোনো মিনিং তোমার চেঞ্জ হয় না এক্সট্রা, তাই না? আমরা বুঝছি এখন অ্যারের কনসেপ্ট, এখন আমরা অ্যারেটাকে বুঝবো, পরে আমরা কি করে ওটাকে ফরম্যাটিং করবো সেটা তো অন্য কনসেপ্ট, অন্য অ্যাসপেক্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যারের বেসিক কনসেপ্ট। এবার আমরা চলে আসবো যে কনসেপ্টে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যারেকে আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, আর ইউজারকে আমি কিভাবে ডিসপ্লে করব। আমি তো ডিসপ্লে করা তো শিখলাম, কিভাবে ডিসপ্লে করা হয় অ্যারে অফ নাম্বারস কি, আমরা কি করে ইনপুট নেব ইউজারের কাছ থেকে। সবসময় তো আমরা তো ইনিশিয়ালাইজ করে তো কাজ করবো না,
আমাকে অনেক সময় ধরুন ইউজার গিভেন ইনপুট দিয়ে আমাকে কাজ করতে হবে, তখন আমাকে অ্যারের মধ্যে ইনপুট নিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমাকে অ্যারেতে স্টোর করে তারপর আমাকে কোনো অপারেশনস করে আমাকে ডিসপ্লে করতে হবে। ওকে, সো আমরা যে প্রোগ্রামিং এ ছিলাম, যদি আমাকে বলতো যে এই 5টা নাম্বারের মধ্যে অ্যাডিশন করে আমাকে সামটা দেখাতে, অ্যাভারেজটা দেখাতে, একটা ফ্লোটিং পয়েন্ট অ্যারে আছে, যেমন তোমার 5টা নাম্বার আছে, তাহলে এই 5টা নাম্বারকে আমাকে সাম করতে বললো, সাম করে আমাকে অ্যাভারেজ করে আমাকে অ্যাভারেজটাকে ডিসপ্লে করতে বললো, সাম আর অ্যাভারেজটাকে। তো আমি এখানে সিম্পলি একটা ভেরিয়েবল নিতাম সাম বলে, আর একটা ভেরিয়েবল নিতাম তোমার অ্যাভারেজ বলে। আমি সাম ইজ ইকুয়াল টু এ অফ 0 প্লাস এ অফ 1 প্লাস এ অফ 2 প্লাস এ অফ 3 প্লাস এ অফ 4 করে সাম করতাম, আর অ্যাভারেজ ইকুয়ালস টু সাম বাই 5 করতাম, যে আমি সামটাকেও ডিসপ্লে করতাম প্রিন্টএফ করে, আমি অ্যাভারেজটাকেও প্রিন্টএফ করতাম প্রিন্টএফ করে। ওটা তো অন্য গল্প। ওকে, তো এখন আমরা চলে আসবো যে কনসেপ্টে, সেটা হচ্ছে যে একটা অ্যারেকে আমরা ইনপুট নেব, একটা অ্যারেকে আমরা ডিসপ্লে করব বা ইউজিং ফর লুপ। আমি এতবার প্রিন্টএফ লিখবো না, বা আমি ইনপুট নেওয়ার জন্য কিন্তু বারবার আমি স্ক্যানএফও লিখবো না। তো আমরা এখন কিভাবে অ্যারেকে আমরা ইনপুট নিতে পারি। ওকে, টু রিড অ্যান অ্যারে, একটা অ্যারেকে আমরা কিভাবে রিড করব। ওকে, একটা অ্যারেকে আমরা কিভাবে রিড করব, বা হাউ টু টেক অ্যারে ফ্রম দ্য ইউজার। ওকে, সো এখানে আমাকে এই কনটেক্সটে আমাদের যে কনসেপ্টটা দরকার, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের লুপের কনসেপ্ট দরকার। আমরা এখানে একটু লুপের কনসেপ্টটা একটু জাস্ট দেখে নেব, একটু ব্রিফ করে দেখে নেব, কারণ লুপ আমরা পড়বো সিতে, লুপটা আমরা ডিটেলসে পড়বো লুপের কনসেপ্ট, কারণ লুপটা পড়তে আমাদের অ্যাটলিস্ট 2টো ক্লাস লাগবে, ফর হোয়াইল আর ডু হোয়াইল কমপ্লিট করতে। কারণ শুধুমাত্র লুপ পড়লেই তো হবে না, সেই লুপ থেকে আমাদের যা যা প্রোগ্রাম আছে আমাকে সেগুলোকেও আমাকে পড়তে হবে। তার জন্য কিন্তু আমাদের অ্যাটলিস্ট 2টো ক্লাস লাগে লুপটাকে কভার করতে। তো এবার আমরা লুপ কিভাবে কাজ করে একটা সিম্পল আমরা একটা লুপের কনসেপ্ট দেখব। যে আমরা সিতে বেসিক্যালি লুপ যখন আমরা ব্যবহার করি, তার একটাই রিজন, কেন লুপ ব্যবহার করি তার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমরা একই স্টেটমেন্টকে যখন আমাকে বারবার নিয়ে কাজ করতে হয়, তখন সেই স্টেটমেন্টটাকে বারবার ডিফাইন না করে সেই স্টেটমেন্টটাকে আমরা হয়তো যদি কোনো লুপের মধ্যে ভরে রাখি, তাহলে কিন্তু আমার লুপটা যতবার ঘুরবে আমার কিন্তু সেই টাস্কটাও ততবার আমরা পারফর্ম করতে পারবো। সাপোজ ধরে নাও আমি তোমাকে বললাম যে একটা হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ তোমাকে 10বার ডিসপ্লে করতে হবে, তার জন্য তোমাকে প্রোগ্রাম লিখতে বলেছে। তুমি তো দেখছো যে খুব সহজ প্রোগ্রাম, তুমি একবারে প্রোগ্রাম লেখা স্টার্ট করে দিয়েছো, হ্যাশ ইনক্লুড ইয়ে করে ইন্ট মেন করে, হ্যাঁ, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড তোমাকে 5বার বলে তুমি 5বার তুমি প্রিন্টএফ করে তুমি হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিসপ্লে করেছো। তাহলে তোমাকে তার মানে দেখো তুমি ওই প্রিন্টএফ স্টেটমেন্টটা তুমি দেখো কিন্তু 5বার লিখছো। তো যদি আমরা লুপ ব্যবহার করি তাহলে কিন্তু ওই প্রিন্টএফ স্টেটমেন্ট আমাকে 5বার লিখতে হবে না, আমরা লুপের মধ্যে ওই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা একবারই লিখবো। আর লুপটাকে আমি বলবো যে লুপটা তুমি 5বার ঘোরো, তো লুপ তার কাজই হচ্ছে ঘোরা, তাই না, তার কাজই হচ্ছে ঘোরা। তাহলে আমরা একই কাজকে বারবার না করে আমরা সেই কাজটাকে আমরা লুপের থ্রু দিয়ে করবো, দ্যাট ইজ দ্য পারপাস অফ লুপ। ওকে, তাহলে আমরা সেম ইনস্ট্রাকশন বা সেম কোডকে আমরা রিপিট করানোর জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি লুপ ব্যবহার করি। ওকে, এবার এই লুপ আমাদের সিতে আমাদের 3 রকমের লুপ আছে, তার মধ্যে আমরা যে লুপটা এখন আমাদের অ্যারে শেখার জন্য আমরা শিখবো পড়বো, তার নাম হচ্ছে ফর লুপ। ফর কিন্তু ইটসেলফ একটা কিওয়ার্ড সিতে, তাই না, ফর একটা কিওয়ার্ড, হোয়াইল একটা কিওয়ার্ড, দুটা আর একটা কিওয়ার্ড। তা আমরা এখন এই ফর লুপের কনসেপ্টটা একটু আমরা জানার চেষ্টা করব, যে ফর লুপ কিভাবে কাজ করে। তো একটা ফর লুপে যদি আমরা তার গঠনটা দেখি, তার স্ট্রাকচার যদি আমরা দেখি, তো ফর লুপের মধ্যে আমাদের বেসিক্যালি 3টে পার্ট থাকে, 3টে পার্ট বা 3টে পার্টে কিন্তু ফর লুপ আমরা ডিভাইড করা থাকে। প্রথম পার্টটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশনস। আমরা একটু আগেই পড়ছিলাম যে হোয়াট ইজ ইনিশিয়ালাইজেশনস, তাই না। প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস, তারপরে তোমার একটা সেমিকোলন দিয়ে সেপারেট থাকে নেক্সট পার্টের সাথে। নেক্সট পার্টটা হচ্ছে আমাদের কন্ডিশন, আমরা এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব, যে কন্ডিশনের উপর বেস করে আমার লুপটা ইটারেট করবে। আর থার্ড যে পার্টটা থাকে আমার লুপের মধ্যে, তার নাম হচ্ছে আপডেশন, বা আমরা লিখতে পারি ইনক্রিমেন্ট সেকশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট সেকশন। এইটা দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আমরা ইনক্রিমেন্ট করতে পারি বা আমরা ডিক্রিমেন্ট করতে, দ্যাট ইজ আপডেট, আমরা কোনো ভেরিয়েবলকে আমরা আপডেট করতে পারবো। এই 3টে পার্টে কিন্তু আমাদের লুপটা বেসিক্যালি কনসিস্ট হয়। দেন আমার একটা লুপের এবার বডি স্টার্ট হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট করে এবার কি লিখবো এখানে, না বডি অফ দ্য লুপ। এই বডি অফ দ্য লুপের মধ্যে কে থাকবে, না যে স্টেটমেন্টটাকে আমি বারবার এক্সিকিউট করাতে চাইছি সেই স্টেটমেন্টটাকে আমি লাগবো এখানে বডি অফ দ্য লুপের মধ্যে। ওকে, বডি অফ দ্য লুপ।
দেন আমাকে এই কার্লি ব্রেসেসটাকে আমাকে শেষ করতে হবে। আমার যখন বডি অফ দ্য লুপ যখন আমার শেষ হয়ে গেল, আমি তখন এই ব্র্যাকেটটাকে তখন শেষ করলাম। এই বডি অফ দ্য লুপের মধ্যে আমার কোনো সি এর কোনো কোড থাকতে পারে, সি এর কোনো স্টেটমেন্ট থাকতে পারে, 1 লাইন থাকতে পারে, 4 লাইন, 5 লাইন, 10 লাইন, যত লাইনে খুশি আমার এখানে কোড থাকতে পারে। আমি যে কোডটাকে রিপিট করতে চাইবো বা যে টাস্কটাকে আমি রিপিট করতে চাইবো তার করসপন্ডিং কোডটা কিন্তু আমাকে এই লুপের মধ্যে আমাকে লিখতে হবে বা বডি অফ দ্য লুপের জায়গায় আমাকে লিখতে হবে। আমি তাই লিখলাম এখানে বডি অফ দ্য লুপ। এবার এই 3টে পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তাহলে আমরা কাকে বলি ইনিশিয়ালাইজেশন? আমরা একটু আগেই পড়ে আসলাম যে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময় যদি কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করি তাকেই বলা হয় ইনিশিয়ালাইজেশন। কন্ডিশন কি? আমার লুপটা কতবার ঘুরবে, 10 বার না 15 বার না 20 বার? তো তার উপর আমাকে আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে, কারণ এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত তোমার ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লুপটা ঘুরবে। তাহলে সেরকম ভাবে কিন্তু আমাকে কন্ডিশনটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে বা আমাকে সেট করতে হবে। আর কন্ডিশন যখন ফলস তার মানে কিন্তু লুপটার ভেতরে কিন্তু আর ঢোকার কোনো পারমিশনই পাওয়া যাবে না। আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমরা তোমার একটা ভেরিয়েবলকে তোমার ধরো না যেভাবে আমরা ইনিশিয়ালাইজ করছি আমাকে অ্যাকর্ডিংলি কিন্তু আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমাকে করতে হবে। তো সেটা আমরা এক্সাম্পলে দেখবো। তো আমি এখন এই লুপটার এগেনস্টে একটা সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, যে ধরে নাও আমি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে আমি 5 বার ডিসপ্লে করবো আউটপুট স্ক্রিনে। তার জন্য আমাদের ফর লুপটা কিরকম হবে? আমি ধরুন লিখছি হয়তো ফর, আমি ইনিশিয়ালাইজেশন সেকশনের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম আই বলে, আমি আই এর মধ্যে ইনিশিয়ালি আমি 1 স্টোর করে রেখে দিচ্ছি, আই ইজ ইকুয়াল টু 1। আমি 1 দিয়ে আইটাকে ইনিশিয়ালাইজ করলাম। আমাকে 5 বার আমাকে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে ডিসপ্লে করতে হবে, এটা আমার টার্গেট। এবার সেই মতো ভাবে আমি একটা কন্ডিশন সেট করছি যে আই লেস দেন অর ইকুয়ালস টু 5, যাতে আমার লুপটা 5 বার ঘোরে। আমার লুপ দেখো তোমার শুরু হচ্ছে কি থেকে, 1 থেকে শুরু হচ্ছে। সে একবার 1 এর জন্য ঘুরবে, একবার 2 এর জন্য ঘুরবে, একবার 3 এর জন্য ঘুরবে, একবার 4 এর জন্য ঘুরবে, একবার 5 এর জন্য ঘুরবে। তাহলে 1 থেকে 5 দেখো আমার 5 বার হচ্ছে। বলে আমি তোমার কি কন্ডিশন দিয়েছি? আই লেস দেন অর ইকুয়ালস টু 5, সেমিকোলন দিলাম। আর আমাকে 1 এর পর 2, আমাকে 2 পেতে হবে। আই ইজ ইকুয়াল টু 1, তারপরে আই ইজ ইকুয়াল টু 2 হবে, তারপর তোমার 3 হবে, 4 হবে, 5 হবে। মানে আমি আইটাকে আমি কত করে আপডেট করব? আমি 1 করে বাড়াবো আইটাকে। আমি তখন কি লিখছি? আই প্লাস প্লাস, যেটা আমরা আগের দিন শিখে এসেছি যে প্লাস প্লাসে কি কাজ। আমরা আইটাকে 1 করে ইনক্রিমেন্ট করব, আই প্লাস প্লাস। দেন আমি ফরটার ভিতরে কি করব না, আমি যে স্টেটমেন্টটাকে বারবার এক্সিকিউট করতে চাইছি অর্থাৎ প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, আমি সেই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি ফর লুপের মধ্যে লিখে রাখলাম। আমি এখানে তোমার লিখছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি এখানে লিখলাম তোমার হ্যালো ওয়ার্ল্ড, ব্র্যাকেট শেষ, সেমিকোলন দিয়ে ফরটাকে শেষ করলাম। তাহলে আমার এই ফরটা 5 বার ঘুরবে, কি করে বুঝতে পারছি ফরটা 5 বার ঘুরবে? না আমি বলবো কি করে বুঝতে পারছি? আমার এই ফরটা 5 বার ঘুরবে, আর 5 বার ঘুরলে আমার ফরের যে বডিটা, সেই বডি পার্টটা 5 বার এক্সিকিউট করবে। অতএব আমার তার মানে আলটিমেটলি আমার এই প্রিন্টএফ স্টেটমেন্টটা 5 বার এক্সিকিউট করলো। আর 5 বার যদি প্রিন্টএফ যদি এক্সিকিউট করে আমাকে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা আমাকে 5 বার আউটপুট স্ক্রিনে আমাকে দেখাবে। কিন্তু এখন বুঝতে হবে যে এই লুপটা কিভাবে এক্সিকিউট করে, সেটা আমরা এখন দেখবো যে আমার এই লুপটা কিভাবে হ্যালো execute স্যার। হুম। হ্যাঁ স্যার, বলছি এখানে এই আই প্লাস প্লাসের জায়গায় যদি আই প্লাস ওয়ান দেওয়া হতো তাহলে কি কোনো প্রবলেম হতো? আসবো আসবো, কি প্রবলেম হতো আসবো। আই প্লাস ওয়ান লিখলে কি সমস্যা হতো আসবো। আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। আই প্লাস প্লাস না লিখে যদি আই প্লাস ওয়ান লিখতাম কি সমস্যা হয়, ঠিক আছে? আসবো প্র্যাকটিক্যালি সমস্যায়। তাহলে এখন এই লুপটা কিভাবে এক্সিকিউট করে একটু সবাই আমরা দেখি, কিভাবে লুপটা আমার এক্সিকিউট করে। লুপের প্রথম যে পার্টটা, সেই পার্টটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন পার্ট। এই পার্টটা আমার একবারই এক্সিকিউট করবে। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে ইনিশিয়ালাইজেশন পার্ট উইল বি এক্সিকিউটেড অনলি ওয়ান্স। এই পার্টটা আমার একবারই এক্সিকিউট করবে। তাহলে প্রথমে আমার কন্ট্রোলটা ফার্স্টে আসবে কোথায়? ইনিশিয়ালাইজেশন পার্টে, দিয়ে এসে আইটার ভ্যালু কি করলো? 1। এই পার্ট কিন্তু আর এক্সিকিউট হবে না। এবার আয়ের ভ্যালু 1 হওয়ার পর আমার কন্ট্রোলটা শিফট করবে আমার ফর লুপের সেকেন্ড পার্টে। কি আছে না? কন্ডিশন আছে। এ গিয়ে কিন্তু এখন কন্ডিশন চেক করছে, এখানে গেটম্যান বসে আছে। সেই গেটম্যান কিন্তু কন্ডিশন চেক করছে, বলছে দেখাও কি আছে ভ্যালু আয়ের। তুমি বলে আয়ের ভ্যালু 1 আছে, সে তখন চেক করে দেখছে যে 1 লেস দেন অর ইকুয়ালস টু 5, ইজ দ্য কন্ডিশন ইজ ট্রু অর ফলস। কন্ডিশনটা ট্রু। তখন গেটম্যান বললো যে তোমার কন্ডিশনটা ঠিক আছে, তুমি এখন ফরের ভেতরে ঢুকতে পারো। তোমাকে ফরের মধ্যে ঢুকিয়ে দিল। ওকে, তুমি ফরে ঢুকলে, তুমি গিয়ে দেখলে যে ওখানে একটা প্রিন্টএফ আছে হ্যালো ওয়ার্ল্ড, তাকে তুমি এক্সিকিউট করলে, তোমাকে আউটপুট স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রথমবার, তোমাকে দেখালো প্রথমবার হ্যালো ওয়ার্ল্ড।
দিয়ে তুমি ফর থেকে যখন বেরিয়ে আসছো, এ তো লুপ। আমি যখন তখন চাইলে কিন্তু বেরিয়ে আসতে পারবো না লুপ থেকে। যতক্ষণ না আমার এই কন্ডিশনটা ফলস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লুপ থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি চাইলেও বেরিয়ে আসতে পারবো না। বেরিয়ে আসতে গেলে আমার অন্য প্রসেস আছে। আমাকে কিন্তু আবার কিন্তু আমাকে ফরের কাছে পাঠিয়ে দিল। গিয়ে ফর কাছে যাওয়ার পর আমাকে ফর বলছে যে তুমি কিন্তু আর এই প্রথম ইনিশিয়ালাইজেশন পার্টে তুমি আর আসতে পারবে না। তোমাকে কোথায় আসতে হবে? তুমি এখন যাও ডিরেক্ট তুমি চলে যাও আই প্লাস প্লাস এর কাছে। গিয়ে আইটাকে আপডেট করো। তোমার আইটা কি ছিল? প্রথমে 1 ছিল। এখন তোমার আই প্লাস প্লাস করে তোমার আইটা এখন আপডেট হয়ে কত হয়ে যাচ্ছে? 2। যখনই আইটা 2 হলো, গেটম্যান বলছে আমার কাছে এসো। তুমি তখন i is equal to 2 নিয়ে তুমি আসলে গেটম্যানের কাছে। গেটম্যান তোমাকে বলছে যে দেখাও কি তোমার কি ভ্যালু আছে। তুমি বলে আমার কাছে 2 আছে। তখন তোমাকে চেক করছে যে 2 লেস দেন অর ইকুয়ালস টু 5। গেটম্যান বললো যে হ্যাঁ তোমার কন্ডিশনটা এখনো ঠিক আছে। তুমি আবার ঢুকে পড়ো ফল লুপের ভেতরে। আমাকে আবার ফল লুপের মধ্যে ঢুকিয়ে দিল। কি কি পাচ্ছি দেখতে? প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। আমাকে ডিসপ্লে করছে আউটপুট স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে হলো সেকেন্ড টাইমস। তারপরে আমি আবার সেই ফরের লুপের নিয়মে আমি আবার চলে আসছি ফরের কাছে। ফর বললো তুমি ডিরেক্ট চলে যাও ইনক্রিমেন্ট পার্টের কাছে। আমি আবার গেলাম আই প্লাস প্লাস এর কাছে। আমাকে কি করলো? আমাকে 2 থেকে আমাকে বাড়িয়ে 3 করে দিল। কারণ প্লাস প্লাস হচ্ছে এক বাড়িয়ে দিল। 3 হওয়ার পর আমাকে গেটম্যান আবার ডাকছে। আমি আবার গেটম্যানের কাছে গেলাম। সে আমাকে আবার চেক করছে কন্ডিশন 3 লেস দেন অর ইকুয়ালস টু 5। সে বলছে ঠিক আছে কন্ডিশন তোমার আবার। তুমি আবার ঢুকে যাও ফর লুপের ভেতরে। আমাকে আবার ঢুকিয়ে দিল। আমি কি আবার তোমার প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড। আমার থার্ড টাইম কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হলো। তারপরে আমি আবার যাচ্ছি ফরের কাছে। কারণ কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত কিন্তু আমি ফর থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাকে বলছে তুমি আবার চলে যাও এখানে আই প্লাস প্লাস এর কাছে। ওখানে গিয়ে তোমার আই ভ্যালু তোমার 4 করলাম ইনক্রিমেন্ট করে। 4 করার পর কি করছি? চেক করছি 4 লেস দেন অর ইকুয়ালস টু 5। গেটম্যান চেক করে বলে তোমার কন্ডিশন কিন্তু এখনো ট্রু আছে। তুমি আবার ফল লুপের মধ্যে ঢুকতে পারবে। তোমার ঢোকার পারমিশন আছে। আমি আবার ঢুকলাম, আবার প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। আমার 4 বার প্রিন্ট হলো হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুট স্ক্রিনে। তারপর আমি আবার যাচ্ছি ফরের কাছে গিয়ে আমি গেলাম আই প্লাস প্লাসে। আমার আইটা বেড়ে কত হলো? 5। আমি আবার এসছি গেটম্যানের কাছে। গেটম্যান চেক করছে 5 লেস দেন অর ইকুয়ালস টু 5। আমার কিন্তু কন্ডিশন দেখো এখনো ট্রু। কারণ 5 লেস দেন অর ইকুয়ালস টু 5 আছে। আমার লেস দেন তো নয় 5 টা, কিন্তু লেস দেন ইকুয়ালস টু 5 কন্ডিশন কিন্তু এখনো ট্রু। আমাকে আবার ঢোকার সুযোগ দিল। আমি আবার ঢুকলাম ফরের ভিতরে, যে প্রিন্ট করলাম। লাস্ট টাইম আমি প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পর আমি আবার কিন্তু লুপের নিয়মে কিন্তু আমি আবার চলে এসেছি ফরের কাছে। ফর বলছে তুমি এবার গিয়ে প্লাস প্লাস করে দেখো কি হচ্ছে আয়ের ভ্যালু। তুমি গিয়ে প্লাস প্লাস করে তো কি হলো? 6। তোমাকে আবার গেটম্যান ডাকছে। গেটম্যান তোমাকে দিয়ে চেক করছে 6 লেস দেন অর ইকুয়ালস টু 5। গেটম্যান বলছে তুমি কিন্তু আর ঢুকতে পারবে না আই ইজ ইকুয়াল টু 6 নিয়ে, কারণ তোমার কন্ডিশনটা ফলস হয়ে গেছে। আমাকে তখন ফর থেকে আমাকে বাইরে বের করে দিল। তো ফর থেকে বাইরে বেরিয়ে গেলাম, ঠিক ঠিক আছে। কিন্তু আমার যেটা কাজ করার ছিল, যে আমাকে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাকে 5 বার ডিসপ্লে করার কথা ছিল বা এক্সিকিউট করার কথা ছিল, আমি কিন্তু তখন কিন্তু আউটপুট স্ক্রিনে আমার কিন্তু হ্যালো মেসেজটা কিন্তু তখন 5 বার ডিসপ্লে হয়ে গেছে। তাহলে একটা ফর লুপ কিভাবে এক্সিকিউশন হয় আমরা বুঝতে পারলাম, যে আমার এই ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা একবারই এক্সিকিউট হয়। আর এই কন্ডিশন আর ইনক্রিমেন্ট পার্টটা কিন্তু বারবার এক্সিকিউট হয়। ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক করবে, ভেতরে ঢোকাবে। যদি ইনক্রিমেন্ট করার পর যদি কন্ডিশনটা ফলস হয়, আমাকে বাইরে বের করে দেবে। তাহলে এই ইনক্রিমেন্ট আর কন্ডিশন চেকিং পার্টটা কিন্তু আমাদের বারবার এক্সিকিউট হচ্ছে। ওকে, কিন্তু এই ইনিশিয়ালাইজেশন পার্টটা কিন্তু আমার একবারই এক্সিকিউট হয় যে কোনো লুপের ক্ষেত্রে। তাহলে এইভাবে কিন্তু একটা ফর লুপ এক্সিকিউশন হয়। তাহলে এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, যে কি করে ফর লুপ এক্সিকিউশন হয়। এটা কি করে ফর লুপ এক্সিকিউশন হয় যদি তুমি জানতে পারো, যদি তুমি বুঝতে পারো, তোমার কাছে কিন্তু ফর লুপটা নিয়ে কাজ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ওকে, সবাই বুঝতে পারলে কি করে ফর লুপ কাজ করছে? এই গল্পটা সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, সবাই বুঝতে পেরেছো কি করে ফর লুপ কাজ করে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা, যেটা আমাদের পারপাস ছিল, যে একটা স্টেটমেন্টকে বারবার না লিখে আমরা সেই কাজটাকে রিপিটেডলি সেই কাজটাকে করার জন্য আমরা বেসিক্যালি যে কনসেপ্টটার হেল্প নিই তার নামই হচ্ছে লুপ। ওকে, সো দ্যাট ইজ দ্য পারপাস অফ ফর লুপ বা লুপ। এবার আমরা এই লুপটাকে আমি আবার একটু এলাবোরেট করব, যে এর আরো কিছু কনসেপ্ট দেখবো আমরা লুপের। একটা এক্সাম্পল তো সাফিসিয়েন্ট নয়, আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখবো। তোমাকে আমি বললাম যে একটা একটা ফর লুপ লেখো দেখি, যে ফর লুপটা আমার 1 থেকে 100 পর্যন্ত নাম্বারকে আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করবে। একটা ফর লুপ লেখো, যে ফর লুপটা আমার 1 থেকে 100 পর্যন্ত নাম্বারকে
আমার আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করবে। ধরো আমাকে দেখাচ্ছে এখানে, ধরো আউটপুট স্ক্রিন, এই আউটপুট স্ক্রিনে আমাকে দেখাচ্ছে যে 1 2 3 আপ টু 100 পর্যন্ত। তখন তুমি ভাবছো যে লুপ ছাড়া তো পসিবল, ঠিক আছে, যদি তোমার লুপ ব্যবহার না করি তাহলে আমাকে 100 বার প্রিন্টএফ লিখে আমাকে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারটাকে আমাকে ডিসপ্লে করতে হবে আউটপুট স্ক্রিনে, তাই তো? এটা আমরা পারি কিন্তু করতে উইদাউট ইউজিং দ্য লুপ। কিন্তু লুপ ব্যবহার করে কাজটা করতে গেলে আমার কিন্তু কাজটা অনেক সুবিধা হবে। আমি প্রিন্টএফ কিন্তু আমি 100 বার লিখবো না, আমি একবারই প্রিন্টএফ লিখবো। আর একটা লুপ চালাবো, যে লুপটাকে আমি 1 থেকে 100 বার ঘোরাবো। তাহলে সেই 1 থেকে 100 বার লুপটাকে ঘোরানোর জন্য আমাকে একটা ফর লুপ ইউজ করতে হবে। ফর আমি একটা লুপ ভেরিয়েবলের নাম দিলাম আই, খুব পপুলার নামটা আমার লুপের জন্য আইটা বলে আমি আই ব্যবহার করছি, ঠিক আছে? তুমি এ বি সি ডি এক্স ওয়াই জেড যা খুশি ইউজ করতে পারো আই এর পরিবর্তে। তাহলে আইটা যেমন আমার তো একটা ইন্টিজার ভেরিয়েবল, আমাকে তো ডিক্লেয়ার করতে হবে আইটাকে। আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার আই, দিয়ে আই ইজ ইকুয়াল টু আমাকে 1 থেকে 100 বলেছে, তাহলে আই ইজ ইকুয়াল টু 1। আই, আমার লুপটা 100 বার ঘুরবে, তাহলে আই লেস দেন অর ইকুয়ালস টু 100। আর আমাকে একের পর কি ডিসপ্লে হচ্ছে 2, তারপর কি ডিসপ্লে হচ্ছে 3, তারপরে 4, তাহলে 1 এর পর 2 কেমন করে আসছে 1 প্লাস করে আসছে। তারপর কি করছি আমরা এখানে আই প্লাস প্লাস, আমার কিন্তু লুপটা স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি এখানে তোমার প্রিন্টএফ করব কাকে, যাতে কিনা আমার 1 থেকে 100 পর্যন্ত ডিসপ্লে হয় আউটপুট স্ক্রিনে। আমি কাকে প্রিন্টএফ করব বলো, কাকে প্রিন্ট করব আমরা? কাকে প্রিন্ট করলে আই কে প্রিন্ট করব, তাই না? কারণ আমার তো আই এর মধ্যেই তো প্রথমবার 1 থাকছে, তখন তো আমি প্রিন্টএফ করে ডিসপ্লে করছি আইটাকে, তাহলে আমাকে 1 দেখাচ্ছে। সেকেন্ড টাইম তো আমার আইটা প্লাস প্লাস করে তো 2 হচ্ছে, তখন তো আমি আবার ঢুকছি 2 লেস দেন ইকুয়ালস টু 100 কন্ডিশন ঠিক আছে আমার, আমি ঢুকে পড়লাম আবার প্রিন্টএফ করছি, দেখো আয়ের ভ্যালুকে, তারপর তখন আমার আয়ের মধ্যে কি আছে 2 আছে, তো আমাকে 2 দেখাচ্ছে। তারপর তোমার আয়ের মধ্যে 3 থাকছে, 4 থাকছে, 5 থাকছে, এভাবে কন্টিনিউয়াসলি তোমার আপ টু 100 পর্যন্ত তোমার ভ্যালু আসছে। দিয়ে আমি কি করলাম, ফরটাকে আমি এখানে শেষ করে দিলাম। তাহলে আমার এই ফরটা আই ইজ ইকুয়াল টু 1 থেকে ঘোরা শুরু করবে, শেষ কোথায় হবে না আয়ের মান যখন 100 সেখানে গিয়ে আমার কমপ্লিট হবে। তাহলে আমার আউটপুট স্ক্রিনে আমি যদি তোমার প্রিন্টএফ করি আই, প্রিন্টএফ করছি আই কে, তাহলে কি হবে না আমার কিন্তু আউটপুট স্ক্রিনে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আমাকে ডিসপ্লে করবে অ্যাকর্ডিংলি। তাহলে এই কাজটা যদি আমরা লুপ না জানতাম তাহলে কিন্তু কাজটা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, যে আমাকে 100 বার আমাকে প্রিন্টএফ লিখে আমাকে এই টাস্কটাকে অ্যাচিভ করতে হতো। তো দ্যাট ইজ দ্য পারপাস অফ লুপ। আবার তোমাকে বললাম যে যে ধরে নেওয়া যাক আমি 1 থেকে 100 মধ্যে যতগুলো আমার অড নাম্বার আছে, 1 থেকে 100 মধ্যে যতগুলো অড নাম্বার আছে, সেই অড নাম্বারগুলোকে আমি তোমাকে ডিসপ্লে করতে বললাম। একটা লুপ লিখতে বললাম তোমাকে। তুমি তখন লিখছো যে 1 থেকে 100 বলেছে মানে ইন্টিজার আই একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, ফর লুপ স্টার্ট করেছি, ফর আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়ালস টু 100, দিয়ে তুমি এখানে লিখছো আই প্লাস প্লাস, লিখলে আই প্লাস প্লাস। লেখার পর তুমি হয়তো এবার ভাবছো যে তাহলে স্যার যদি আমি প্রিন্ট করি আইটাকে, তাহলে তোমাকে 1 এর পর তোমাকে 2 দেখাবে, তারপর তোমাকে 3 দেখাবে। কিন্তু আমার তো 1 থেকে 100 মধ্যে অড নাম্বার বলতে বোঝায় যে প্রথমে 1টা হচ্ছে অড নাম্বার, তারপরে হচ্ছে আবার 3টা হচ্ছে অড নাম্বার, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, এইভাবে কিন্তু আমার আপ টু 100 পর্যন্ত কন্টিনিউ হবে। তাহলে আমি যদি আই প্লাস প্লাস করি তাহলে তো আমার এই কাজটা হচ্ছে না, 1 এর পর তো 3 আসছে না, তাহলে আমাকে আইটাকে আমাকে 2 করে বাড়াতে হবে। আয়ের মান যদি তোমার 1 হয় প্রথমবার, তাহলে তারপরে আমাকে 3 দেখাতে গেলে আমাকে আয়ের মানটা আমাকে 2 করে ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে আই প্লাস প্লাস দিয়ে তো আর 2 করে ইনক্রিমেন্ট করা যায় না। তখন আমরা কি করব না তখন আমি এখানে লিখবো আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। তখন কি লিখবো আমরা আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। তাহলে আমার আয়ের মান যখন 1 তখন আমাকে প্রিন্টএফ করে আমি ডিসপ্লে করছি, আমি আইটাকে ডিসপ্লে করছি, তখন আমাকে 1 দেখাচ্ছে। কিন্তু 1টা দেখানোর পর যখন ঘুরে আসছে ফরের কাছে, কোথায় আসছে এই আই প্লাস 2 তে আসছে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 তে আসছে। মানে আয়ের মানটা 1 ছিল, এখন 1 প্লাস 2 করে 3 হলো, তাহলে আমার আয়ের মান কিন্তু এখন 3 হওয়ার পর আমি কন্ডিশন চেক করছি যে 3 লেস দেন অর ইকুয়ালস টু 100 কিনা। ইয়েস, কন্ডিশন ইজ ট্রু। আমাকে আবার ঢুকতে দিল, আমি ঢুকে তোমার কি প্রিন্ট করছি আইটাকে, তখন কিন্তু আয়ের মধ্যে কি আছে না 3 আছে, আমার তখন 3 দেখাচ্ছে। আবার দেখো 3 এর পর তোমার আমি যখন আবার আসলাম ফরের কাছে, তখন কোথায় আসবো এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 তে আসবো, আমার কিন্তু আই মান কত হবে 5, আমি 5 আবার ডিসপ্লে করব, তারপরে তোমার হবে 7, তারপর তোমার হবে 9, আমি 2 করে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে আইটাকে। তাহলে তবেই কিন্তু আমরা 1 থেকে 100 এর মধ্যে সমস্ত অড নাম্বার গুলোকে আমরা ডিসপ্লে করতে পারবো। ওকে, কিন্তু
এই জায়গাতে যদি আমি তোমার i ইজ ইকুয়াল টু i প্লাস টু না লিখে যদি আমি ভুল করে i প্লাস টু লিখতাম তাহলে কিন্তু কাজটা আমাদের কিন্তু কমপ্লিট হতো না। কারণ i প্লাস টু মানে হচ্ছে তুমি আইটার ভ্যালু ওয়ান, তুমি i প্লাস টু করে তোমার কি হচ্ছে তিন পাচ্ছ, সেই তিনটা তুমি কিন্তু আর কোথাও অ্যাসাইন করছো না, তোমার কিন্তু অ্যাসাইন করতে হবে আয়ের মধ্যে তাই মানটাকে, তবে কি না তুমি নেক্সট টাইম যখন তুমি আবার ঘুরে আসবে তখন তোমার কিন্তু থ্রি প্লাস টু করে যাতে তোমার ফাইভ হয় তার জন্য কিন্তু শুধুমাত্র i প্লাস টুটা কিন্তু ভ্যালিড নয়, আমাকে লিখতে হবে i ইজ ইকুয়াল টু i প্লাস টু, মানে আমাকে i এর সঙ্গে দুই যোগ করে যে মানটা পাচ্ছি সেই মানটা আমাকে i তে আবার অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক থেকে একশোর মধ্যে সমস্ত অড নাম্বারগুলোকে আমরা ডিসপ্লে করতে পেরেছি এই ফল লুপের কনসেপ্ট দিয়ে, সিম্পল ফল লুপের কনসেপ্ট দিয়ে। যে আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশন মানে এটা নয় যে আমাকে সবসময় আমাকে i প্লাস প্লাস বা আমাকে i মাইনাস মাইনাস আমাকে লিখতে হবে, আমি কিন্তু দুই করেও বাড়াতে পারি, আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে, আমি তিন করেও বাড়াতে পারি, চার করেও বাড়াতে পারি, আমি মাল্টিপ্লিকেশন করতে পারি, ডিভিশন করতে পারি, যেমন খুশি, আমাকে আপডেট করতে হবে ভেরিয়েবলটার ভ্যালুটাকে, আমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আমি সেরকম ভাবে কিন্তু আমি আপডেট করতে পারবো। ওকে, এবার যদি তোমাকে আমি বলি যে আমাকে এক থেকে একশোর মধ্যে সমস্ত ইভেন নাম্বারগুলোকে ডিসপ্লে করতে হবে, তখন কি করব, তখন ফরটা কিরকম হবে বলো দেখি তোমরা, দেখি বলো দেখি। আমি ধরো এটাকে ডিক্লেয়ার করে দিয়েছি ইন্টিজার আই, বলো কি ফরটা কি হবে, ফর কে বলবে? স্যার আইটাকে তুমি টু দিয়ে ইনস্পেস করবে। বলো আইটাকে আমি তাহলে কি দিয়ে এখানে করবো, ইনসার্ট কি দিয়ে করবো, আই ইকুয়াল টু টু। আই ইকুয়াল টু, তাই তো, আই লেস দেন অর ইকুয়ালস টু 100, কারণ আমার এক থেকে একশোর মধ্যে প্রথম ইভেন নাম্বারটা হচ্ছে টু, তার জন্য কিন্তু আমি ফরটাকে তোমার স্টার্ট করেছি কি থেকে, টু থেকে স্টার্ট করেছি। আমি যদি ওয়ান থেকে স্টার্ট করতাম তাহলে কিন্তু আমাকে ওয়ান ডিসপ্লে করতো, তাই না, আমি টু থেকে শুরু করেছি, আই লেস দেন ইকুয়ালস টু 100, আই ইজ ইকুয়াল টু আই প্লাস টু, তাহলে কি হবে না দুই দেখানোর পর কিন্তু নেক্সট আমাকে দেখাবে চার, তারপর আমাকে ছয় দেখাবে, তারপর আমাকে আট দেখাবে, আমি এখানে প্রিন্ট করছি আইটাকে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি আই, তাহলে কিন্তু এক থেকে একশোর মধ্যে সমস্ত ইভেন নাম্বারগুলোকে আমাকে শো করবে। ওকে, তাহলে আমার যেমন রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু ফরটাকে আমরা ব্যবহার করতে পারি। আমি আয়ের মধ্যে তোমার টু নেব না, আমি আই ইজ ইকুয়াল টু ওয়ান নেবো না, আই ইজ ইকুয়াল টু 100 নেবো, ডিপেন্ড করবে আমি কি টাইপের প্রবলেমকে সলভ করছি তার উপরে। ওকে, যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে হ্যালো ওয়ার্ল্ডকে আমি 5বার ডিসপ্লে করব, আমি তার জন্য কিন্তু আগে একটা প্রোগ্রামে আমি লিখেছি যে i ইজ ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়ালস টু 5, i প্লাস প্লাস দি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তুমি তো বললে আমাকে যে স্যার আমি i ইজ ইকুয়াল টু 1 নেব না, আমি ওটা অন্য কোনো ভ্যালু নেব, নিতেই পারো, তখন তুমি ধরে নিচ্ছ হয়তো যে i ইজ ইকুয়াল টু, ফর i ইজ ইকুয়াল টু 101, ওকে, i লেস দেন অর ইকুয়ালস টু 105, তাহলে আলটিমেট তোমার এই দুটো ডিফারেন্স যেন 5 হয়, দ্যাট ইজ ইউর টার্গেট। এবার তুমি লিখছো হয়তো আই প্লাস প্লাস, তার মধ্যে তুমি প্রিন্ট এফ করছো হ্যালো ওয়ার্ল্ড, দ্যাট ইজ অলসো ভ্যালিড, তুমি এখানে লিখছো হয়তো হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমার কাজ হচ্ছে আমাকে লুপটাকে 5বার ঘোরাতে হবে, তার জন্য আমি যে কোনো ভ্যালু দিয়ে তোমার ঘোরানো স্টার্ট করতে পারি, আমাকে শেষটা কিন্তু করতে হবে সেই 5-এর মধ্যেই। তাহলে 101 একবার, তার জন্য একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, আয়ের মান যখন 102 তখন আবার প্রিন্ট হবে, 103 তখন আবার প্রিন্ট হবে, 104 তখন আবার প্রিন্ট হবে, আর 105-এর জন্য কিন্তু আর একবার প্রিন্ট হবে, কারণ তখন তুমি এখানে কিন্তু লিখেছো আই লেস দেন অর ইকুয়ালস টু 105। তাহলে আমার কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্টরই নয় যে আমি আয়ের মানটা সবসময় যে আমাকে 0 বা 1 নিতে হবে তার কোনো মানে নেই। তো সেটা কিন্তু তোমার ডিপেন্ড করবে তুমি কিরকম টাইপের প্রবলেম সলভ করছো তার উপর ডিপেন্ড করবে। ওকে, আবার তুমি বললে যে স্যার আমি যদি প্লাস প্লাস না ব্যবহার করে যদি আমি মাইনাস মাইনাস দিয়ে কাজটা করতাম, আমি তোমাকে 10বার ধরে না হয়তো বলেছি তোমাকে 10বার তুমি একটা কোনো তুমি হয়তো ধর ডন দাও 10বার, আমি ধরো কাউন্ট করছি 1 2 3, তুমি হয়তো ডন টানছো, আমি কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10, তুমি স্টপ। অন্য একজন ধরো তোমার কাউন্ট করছে 10 9 8 7 আপ টু 1 পর্যন্ত, একই ব্যাপার। তো আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করার জন্য আমি যদি তোমার লিখি রূপটাকে এরকম ভাবে যদি লিখি যে ফর i ইজ ইকুয়াল টু 105, i ইজ ইকুয়াল টু 105, i i গ্রেটার দেন অর ইকুয়ালস টু 101,
ওকে, আই মাইনাস মাইনাস। ওকে, দেন আমি এখানে প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্টএফ আমার থাকছে এখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কি হবে? একই ব্যাপার হবে। কারণ কি, আমার লুপটা তোমার শুরু হয়েছে কি দিয়ে? 105 দিয়ে। আর মানটা হচ্ছে 105। সো 105 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 101, কন্ডিশনটা ট্রু। ভেতরে ঢুকলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো একবার। আই মাইনাস মাইনাস, পরের বার যখন গেল তখন আই মাইনাস মাইনাস করলে কি হচ্ছে? 104। তাহলে 104 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 101, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো, আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। তারপর দেখো আবার আই মাইনাস মাইনাস 103, তখন দেখো আবার তোমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। 102, তখন দেখো আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, তাই তো? 101, কারণ 101 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 101, লাস্ট টাইম কিন্তু কন্ডিশনটা আবার ট্রু, তখন কিন্তু আমাকে আবার প্রিন্ট করছে হ্যালো ওয়ার্ল্ড। এরপর যখন যাচ্ছে পরে আই মাইনাস করতে গিয়ে, তখন দেখো কিন্তু আয়ের মান কিন্তু হয়ে গেছে 100 কমে গিয়ে। তখন দেখো তুমি যখন চেক করছো যে 100 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 101, তোমার কিন্তু দেখো কন্ডিশনটা ফলস, তোমাকে কিন্তু ফরের মধ্যে আর ঢুকতে দিচ্ছে না। তো কিন্তু আলটিমেট তোমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা তোমার কিন্তু 5 বার ডিসপ্লে হয়ে গেছে আউটপুট স্ক্রিনে। তাহলে আমরা ইউজ করতে পারি আইদার ইনক্রিমেন্ট অপারেটর, আমরা ইউজ করতে পারি আইদার ডিক্রিমেন্ট অপারেটর, দিয়ে কিন্তু কাজটাকে আমরা সলভ করতে পারি আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে। ওকে, এর কিন্তু কোনো বাউন্ডেশনস নেই যে আমাকে পরে আয়ের ভ্যালু বা আমাকে আমার যে লুপ ভেরিয়েবল থাকবে তার ভ্যালু আমাকে 0 নিতে হবে বা 1 নিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। ডিপেন্ড করবে আমার সিচুয়েশনের উপরে, ডিপেন্ড করবে আমার কি টাইপের প্রবলেম সলভ করছি তার উপরে। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য লুপ। ওকে, সবাই বুঝতে পারলে কিভাবে কাজ করছে লুপ, বা লুপ দিয়ে আমরা কি কি করতে পারি, লুপের আমরা লুপ দিয়ে আমরা কোন কোন কাজ করতে পারি, সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসবো যেটা অ্যারেকে আমরা কিভাবে ইনপুট নিই। আমরা তো বেসিক লুপের কনসেপ্ট জানলাম, আমরা যখন সিতে যখন আমরা লুপ পড়বো, আমরা কিন্তু আরো ডিটেলসে পড়বো, যেখানে আমরা আরো ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করবো লুপ দিয়ে। ওকে, আমি শুধুমাত্র লুপের জন্য প্রায় আমি 50 থেকে 100টা মানে আমরা প্রোগ্রাম সলভ করি একটা লুপ থেকে, ফর লুপ দিয়ে। হোয়াইল লুপ দিয়ে তোমার ধরুন মোর দ্যান 20 নাম্বার অফ প্রোগ্রামস করবো, ডু হোয়াইল দিয়েও তাই 10টা বেশি প্রোগ্রাম করবো। সো অতএব আমরা কিছু কিন্তু আমরা সি এর ক্লাসে করবো। ওকে, যাই হোক, আমরা এখন টু রিড অ্যান অ্যারে ফ্রম দ্য ইউজার, আমরা একটা অ্যারেকে আমরা স্যার বলছি বোর্ডটা একটু না, মানে একটু যদি নামাতেন কয়েক সেকেন্ডের জন্য। এটা আমি এটা আমি কিন্তু তোমার দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমি কিন্তু এখন গ্রুপে তোমার ইয়ে করছি, প্রোভাইড করছি। ওকে স্যার, হয়ে গেছে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই বোর্ড ওয়ার্কটা আমি তোমাদের দেখবে, আমি দেবে কিন্তু গ্রুপে প্রোভাইড করছি। আমি কিন্তু এটা ক্লাসরুমে দেবো না, তোমরা কিন্তু এগুলোকে গ্রুপ থেকে নিয়ে তোমরা রেখে দেবে। ক্লাসরুমে আমার নোটস থাকবে আর রেকর্ডিং থাকবে। ওকে, বা আদার্স কোনো বুক, কোনো বুকসের পিডিএফ থাকবে, সেসবগুলো থাকবে। কিন্তু এই বোর্ড ওয়ার্কগুলো কিন্তু আমি ক্লাসরুমে দেবো না, এটা কিন্তু আমি গ্রুপে শেয়ার করবো। তোমরা এখন থেকে জাস্ট নিয়ে তোমাদের কাছে রিজার্ভ করবে। ওকে, যদি তোমাদের বোর্ড ওয়ার্ক তো যেদিন যে ভিডিওটা, যেমন আজকে যেমন এই যেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এই ভিডিওটা আপলোড সেদিনই হয়ে যায় নাকি পরের দিন করে? না, সেদিনই আপলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে কারণ এটা তোমার আপলোড হতে প্রসেসিং করতে প্রায় 2 ঘন্টার উপর টাইম লাগে, বুঝতে পারলে? তো ক্লাস শেষ হয় ধরুন আমার প্রায় 11টা, তো আমি কিন্তু সেই দিনের মধ্যেই আমি এটাকে আপলোড করে আমি ক্লাসরুমে শেয়ার করি। আমার রাত্রি 1টা-1:30টা বেজে যায়, যাই হোক, তো সেটা অন্য অন্য অ্যাসপেক্ট, কিন্তু আমি সেই দিনই এটাকে আপলোড করি। ওকে, তো একটা অ্যারেকে আমরা কিভাবে এবার রিড করব, আমরা তো ফর লুপ শিখে আসলাম, এবার ফর লুপ দিয়ে আমরা অ্যারেটাকে রিড করব কিভাবে। তাহলে একটা অ্যারেকে রিড করার জন্য ফার্স্ট দেখো আমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করছি, ইন্টিজার a অফ 5, আমি 5 সাইজের কোনো অ্যারেকে আমরা রিড করব। ওকে, আর আমার ধরো আই লাগছে, ফর লুপের জন্য আই লাগবে, আমি আইটাকে ডিক্লেয়ার করে রাখলাম। এবার আমি ইউজারকে আমি একটা মেসেজ প্রিন্ট করে বলছি যে ইউজার আমাকে 5টা নাম্বার দাও। ওকে, প্লিজ এন্টার 5 নাম্বার, প্লিজ এন্টার 5 ইন্টিজার নাম্বারস। তাকে আমি এটাও বলে দিচ্ছি যে তুমি আমাকে 5টা ইন্টিজার নাম্বার তুমি আমাকে দাও। ওকে, এবার ইউজার এখন কিবোর্ড থেকে 5টা ইন্টিজার নাম্বারকে ইনপুট দেবে, সেই 5টা নাম্বারকে আমাকে নিয়ে গিয়ে রাখতে হবে। প্রথম নাম্বারটাকে রাখতে হবে এ অফ 0-তে, সেকেন্ড নাম্বারটাকে রাখতে হবে এ অফ 1-এ, আর লাস্ট নাম্বারটাকে রাখতে হবে এ অফ 4-তে। আমি তখন কি করছি, একটা ফর লুপ ইউজ করছি। ফর আই ইজ ইকুয়াল টু 0, কেন না প্রথম নাম্বারটাকে আমি স্টোর করব এ অফ 0-তে, তার জন্য আমি আই ইজ ইকুয়াল টু নিলাম 0। ওকে, কারণ অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম 0। আই লেস দেন 5, আমার লাস্ট ইন্ডেক্সটা কি হয় না সাইজ -1, দ্যাট ইজ 4।
তাহলে i লেস দেন 5 করলে আমার i এর কিন্তু মানটা লাস্টে কিন্তু 4 আসবে, কারণ 4 লেস দেন 5 কিন্তু লাস্ট টাইম আমার কন্ডিশনটা ট্রু হবে। ওকে, তার জন্য আমি i লেস দেন 5 করেছি। আর 0 পরে নেক্সট ইন্ডেক্স কি হয় 1, তারপরে 2, তারপরে 3, তার জন্য কিন্তু এখানে লিখেছি i প্লাস প্লাস। আমার কিন্তু ফরটা লেখা হয়ে গেল। এবার এই ফরের মধ্যে আমি কি করব, স্ক্যানএফ করব, না হলে আমাকে 5 বার আমাকে স্ক্যানএফটা লিখতে হতো। আমি এখন কি করছি, ফরের মধ্যে কি লিখছি, স্ক্যানএফ। তাহলে এই স্ক্যানএফ স্টেটমেন্টটা আমি কিন্তু বারবার রিপিট করতে চাইছি 5 বার। তো স্ক্যানএফ একটা নাম্বারকে নেওয়ার জন্য কি করি আমরা, পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট, আমাকে প্রথম নাম্বারটাকে রাখতে হবে এ অফ 0-তে, সেকেন্ড নাম্বারটাকে রাখতে হবে এ অফ 1-এ, থার্ড নাম্বারটাকে রাখতে হবে এ অফ 2-তে। তাহলে আমি এখানে কি লিখবো, অ্যাম্পারসেন্ট এ অফ কি লিখবো, 0 লিখবো না 1 লিখবো না 2 লিখবো না কি লিখবো, কি লিখবো বল? জিরো। তাহলে 0 লিখলে আমার তো ফিক্সড হয়ে গেল। আমি যদি এখানে তোমার যদি লিখি এ অফ 0, আমার তো ফিক্সড হয়ে গেল। তাহলে আমি কেমন করে পরের নাম্বারটা আমি তোমার কেমন করে এ অফ 1 এর মধ্যে নেবো, স্যার আই লিখতে হবে। আই লিখতে হবে, এক্স্যাক্টলি আই লিখতে হবে, কারণ আই তো আমার একবার 0, পরের বারই তো আইটা আবার 1, তারপরের বারে তো আবার আইটা তোমার 2। আমি এখানে কি লিখছি, অ্যাম্পারসেন্ট এ অফ আই দিয়ে ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলন দিলাম, ফরটাকে শেষ করে দিলাম, আমার কিন্তু ইনপুট নাম্বার কমপ্লিট। তাহলে আই যখন 0 তখন প্রথম নাম্বার কি আমার স্টোর হবে কার মধ্যে, অ্যাম্পারসেন্ট এ অফ 0। তারপরে দেখো আমার পরের নিয়মে আমার আইটা 1 হচ্ছে i প্লাস প্লাস করে, তখন দেখো আমি স্ক্যান করছি কার মধ্যে, এ অফ 1 এর মধ্যে, তারপরে এ অফ 2, তারপরে এ অফ 3, তারপরে এ অফ 4, তাই না? তা আমার কিন্তু স্ক্যান করা কমপ্লিট। তাহলে আমরা 5 বার স্ক্যানএফটা না লিখে আমি ফরের মধ্যে জাস্ট আমি একবার স্ক্যানএফটাকে স্পেসিফাই করেছি, আমি লুপটাকে 5 বার ঘুরিয়েছি, তাহলে কিন্তু আমার স্ক্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যে নাম্বারগুলোকে আমি স্ক্যান করলাম, যদি আমি এখন চাই যে ওই নাম্বারগুলোকে আমি ডিসপ্লে করব, তার জন্য আমাদের নেক্সট কনসেপ্টটা হচ্ছে যে টু ডিসপ্লে দ্য অ্যারে। ওকে, টু ডিসপ্লে অ্যারে। কি করে আমরা এখন ডিসপ্লে করব সেই অ্যারে অফ নাম্বারগুলোকে। ওকে, সেই অ্যারে অফ নাম্বারগুলোকে ডিসপ্লে করার জন্য আমি এখানে একটা সিম্পল একটা প্রিন্টএফ লিখছি যে দ্য অ্যারে নাম্বারস আর, বা দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে। ওকে, দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে, অ্যারের কন্টেন্টটা কি আছে সেটা আমরা একটা মেসেজকে ডিসপ্লে করলাম। এটা অপশনাল, লিখতেও পারো নাও লিখতে পারো, স্ল্যাশ এন দিলাম লাইনটাকে চেঞ্জ করার জন্য। আমি এবার আমার প্রথম নাম্বারটা আছে এ অফ 0-তে, সেকেন্ড নাম্বারটা স্টোর হয়ে আছে এ অফ 1-এ, আমি কিন্তু জানি না কি আছে, কারণ ইউজার তোমার যে 5টা নাম্বার ইনপুট করেছে সেই 5টা নাম্বারই কিন্তু আমার এখানে স্টোর করা আছে, আর লাস্ট নাম্বারটা আছে আমার এ অফ 4-তে। আমার কিন্তু এখন ডিসপ্লে করতে হবে এ অফ 0-কে, প্রিন্ট করতে হবে এ অফ 1-কে, প্রিন্ট করতে হবে এ অফ 2-কে, আর প্রিন্ট করতে হবে আমাকে এ অফ 4-কে অ্যাকর্ডিংলি। তার জন্য আমি 5 বার প্রিন্টএফ না লিখে আমি এখানে একটা ফর লুপ নিয়ে নিচ্ছি। ফর একই ফর i is equal to 0, i less than or equals to i less than 5, i less than 5, i plus plus, তার মধ্যে আমি দেখো এবার লিখছি প্রিন্টএফ। এবার বলো তোমাকে প্রিন্টএফ আমি কি লিখবো, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কি লিখবো, এবার পার্সেন্টেজ ডি, তারপর কি লিখবো, এ অফ কি লিখবো, আমি স্ক্যান করেছি কার মধ্যে, অ্যাম্পারসেন্ট এ অফ আই এর মধ্যে, তাহলে এ অফ আই লিখবো। তাহলে এ অফ আই লিখে আমি কেন লিখছি না, আই যখন 0 তখন আমাকে এ অফ 0-র যে কন্টেন্ট আমাকে দেখাবে, আই যখন 1 তখন আমাকে এ অফ 1 এর কন্টেন্ট দেখাবে। তাহলে আমার ফটো তো 5 বার ঘুরবে, তাহলে 5 বার ঘুরলে আমি 5 বার কিন্তু তোমার 5টা নাম্বারকে আমরা প্রিন্ট করতে পারবো, যে আমি জাস্ট ফটোটাকে শেষ করে দিলাম। তাহলে আমরা এই 4টে কোড লিখে আমরা কোনো অ্যারেকে রিড করতে পারি, আর এই 3টে লাইনের কোড লিখে আমরা কোনো সেই যে অ্যারেটাকে আমি রিড করেছি সেই অ্যারেটাকে আমরা ডিসপ্লে করতে পারি। ওকে, তাহলে টু রিড অ্যান অ্যারে আর টু ডিসপ্লে দ্য অ্যারে, দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট। হয়তো সবাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, কি করে রিড করছি কি করে রাইট করছি, অ্যারে অফ নাম্বারকে কিভাবে রিড করছি আর কিভাবে রাইট করছি, সবাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। এবার আমরা একটা প্রোগ্রাম দেখে নেবো, লাস্ট একটা প্রোগ্রাম দেখবো যেখানে আমরা এই 5টা ইন্টিজার নাম্বারকে রিড করব আর তাকে আমরা ডিসপ্লে করব। আমি এই সেম কোডটাকে আমি ওখানে লিখবো, ঠিক আছে? চলো সেম কোডটাকে আমি ওখানে লিখবো, 5টা নাম্বারকে রিড করব, 5টা নাম্বারকে আমরা রাইট করব। ওকে, বাই ইউজিং অ্যারে। ইন্টিজার একটা অ্যারেকে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ অফ 5, আর তার সঙ্গে আমার দেখো ফর লুপের মধ্যে আমার দেখো আই ইউজ হচ্ছে, আমি আই বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। ওকে, আমি এখন প্রিন্টএফ করে ইউজারকে বলছি প্রিন্ট এন্টার 5 নাম্বার। ওকে, আমি এখানে তোমার জাস্ট বলছি যে এন্টার 5 ইন্টিজার নাম্বারস, এন্টার 5 ইন্টিজার্স নাম্বার। ওকে, দেন আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার তোমার ফর ইউজ করছি ইনপুট নেওয়ার জন্য, ফর i is equal to 0, i less than or less than 5, ওকে, i plus plus। দেন আমি এবার কি করব, আমি এবার এখানে স্ক্যান করব, স্ক্যানএফ, আমি ওখানে যা লিখেছিলাম তাই লিখছি এখানে, পার্সেন্টেজ ডি স্ক্যানএফ পার্সেন্টেজ ডি
দেন ডবল কোট কমা শেষ করলাম। এবার কি লিখবো, অ্যাম্পারসেন্ট এ অফ আই, অ্যাম্পারসেন্ট এ অফ আই। ওকে, বাইরে এসে সেমিকোলন দিলাম, আমার কিন্তু স্ক্যান করা কমপ্লিট। এই লাইনটা দিয়ে আমরা কিন্তু জাস্ট স্ক্যান করাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি এবার ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার আগে আমি একটা মেসেজ লিখছিলাম যে দ্য কন্টেন্ট অফ অ্যারে আর, দ্য কন্টেন্টস অফ অ্যারে আর, একটা মেসেজকে জাস্ট ডিসপ্লে করলাম, স্ল্যাশ এন দিলাম। এবার আমি কন্টেন্টটাকে ডিসপ্লে করব। ফর i is equal to 0, সেম ফর লুপ লিখছি, i is equal to 0, i less than 5, ওকে, i প্লাস প্লাস। দেন আমি এবার এর মধ্যে কি করব, প্রিন্টএফ করব, এ অফ আই কে প্রিন্টএফ করব। প্রিন্টএফ আমি পার্সেন্টেজ দেওয়ার আগে একটা স্ল্যাশ এন দিয়ে রাখছি, যাতে নাম্বারটা আমার লাইন বাই লাইন চেঞ্জ হয়, বা ট্যাব করছি যাতে পাশাপাশি দেখা আমাকে, হ্যাঁ, যেটা সব থেকে ভালো লাগবে। পার্সেন্টেজ ডি কমা এ অফ আই, দেন বাইরে আসলাম, বাইরে এসে সেমিকোলন দিলাম। আমার কিন্তু ইনপুট নেওয়ার কাজ কমপ্লিট, আমার কিন্তু ডিসপ্লে করার কাজটা কমপ্লিট। কোডটাকে আমি এবার রান করাবো, রান করলাম কোডটাকে। এন্টার 5 ইন্টিজার নাম্বার, দেখো ফার্স্ট নাম্বার দেখো দিচ্ছি তোমার 23, এন্টার দিলাম 56, সেকেন্ড নাম্বার দিলাম, থার্ড নাম্বার দিলাম 76, ফোর্থ নাম্বার দিলাম 98, আর ফিফথ নাম্বার দিলাম 12। আমার 5 নাম্বার ইনপুট দেওয়া হয়েছে। এবার যদি আমি যদি এন্টার প্রেস করি, তখন কিন্তু এই 5টা নাম্বারকে আমাকে একটা মেসেজ দিয়ে আমাকে দেখাবে। তাহলে কি বুঝবো আমরা, যে আমার তার মানে রিড করা হয়েছে, আবার আমাকে ডিসপ্লেও করছে। ওকে, জাস্ট প্রেস দ্য এন্টার। দেখাচ্ছে দ্য কন্টেন্ট অফ অ্যারে আর 23, 56, 76, 98 আর হচ্ছে 12। তার আমরা ইনপুট নিতে পারছি ইউজারের কাছ থেকে, ডিসপ্লেও করতে পারছি। ইউজার যা ইনপুট দিচ্ছে তার উপরেই আমরা ডিসপ্লে করছি সেই অ্যারে অফ নাম্বারসগুলোকে। তাই তো, ক্লিয়ার সবার কাছে যে হাউ টু টেক অ্যারে ফ্রম দ্য ইউজার অ্যান্ড ডিসপ্লে দ্য অ্যারে নাম্বারস অ্যাকর্ডিংলি? এটা ক্লিয়ার সবার কাছে এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এইটুকু আমাদের জানা দরকার। এর পরের দিন আমরা শর্টিং সার্চিং আমরা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, এইটুকু অ্যারের বেসিক কনসেপ্ট হ্যাঁ। আমরা স্যার বলছিলাম যেখানে কন্ডিশনটা যেটা নিয়েছেন i less than 5, এটা কেন হলো বুঝলাম না, মানে ইকুয়ালটা গেল কেন হলো না? ইকুয়ালটা হলে আমার তো এখানে তোমার 5 পর্যন্ত হয়ে যাবে। আমার অ্যারে সাইজ আমার অ্যারে তোমার ইন্ডেক্স শুরু হয় 0 থেকে আর শেষ কোথায় হয় 4 তে গিয়ে, তাই না? যদি তোমার 5টা নাম্বার হয়, তো আমি যদি তোমার এখানে যদি তোমার ইকুয়ালস টু 5 নিতাম, i লেস দেন ইকুয়ালস টু যদি 5 করতাম, তাহলে তোমার 0 থেকে 5 পর্যন্ত দেখো তোমার কটা আসছে। 0 থেকে 5 তুমি কাউন্ট করো, দেখো 6 নাম্বার হচ্ছে। তো আমার সাইজ কোথায়, এটা 5, হ্যাঁ স্যার। তাই না? তার জন্য এখানে লেস দেন 5 করেছি। বা তুমি এখানে লেস দেন ইকুয়ালস টু, তুমি যদি চাও তুমি লেস দেন ইকুয়ালস টু লিখবে, তুমি 4 লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ 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 স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যারেতে ইনপুট আর ডিসপ্লে করার প্রসিডিওর। আমরা কিন্তু আজকে অ্যারেটার বেসিকটা দেখলাম, আর যদিও আমাদের অ্যারে কিন্তু আরো অনেক কনসেপ্ট আছে, সেটা আমরা সি এর ক্লাসে ক্লারিফাই করব। আর নেক্সট দিন আমরা অ্যালগরিদমে আমরা সর্টিং সার্চিং স্টার্ট করতে পারবো, কারণ যেহেতু আমরা অ্যারে কনসেপ্টটা আমরা কিছুটা হলেও জেনেছি। ওকে, তো আজকে